এটা একটা গ্রুপে আছে ভাই, আমরা একটা পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ খুলতে চাইতেছি ভাই, আপনি সেই ক্ষেত্রে কি বলেন? আপনারা একটা গ্রুপ করে রাখেন। আমি আপনাদের যে এলইডিপি গ্রুপটা আমি এনরোল করে দিছি অলরেডি। এলইডিপি যে জি ভাইয়া। ফেসবুক গ্রুপটা আছে, এই জি ভাইয়া। গ্রুপেই কিন্তু আপনারা প্রবলেম রিলেট, আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনার ক্লায়েন্টের সাথে যদি কোনো কথোপকথনে যদি কোনো প্রবলেম হয়, সাপোজ কোনো একটা প্রজেক্ট বুঝতেছেন না, একটা ক্লায়েন্ট পাইছেন বা ক্লায়েন্ট বলতেছে সেটা বুঝতেছেন, আপনি কিন্তু এটা পোস্ট করে দিতে পারেন। ওকে, জি ভাইয়া। আমাদের যে গ্রুপটা সেটাই আছে, এই ভাই। গ্রুপটা কিন্তু ইউনিভার্সাল হেল্প, মানে আপনাদের হেল্প করার জন্যই বলা চলে আবার এই গ্রুপটা জি খোলা ভাইয়া। হয়েছে। ওকে, এই যে লার্নিং মানে এলইডিপি লট 1 গ্রাফিক ডিজাইন ব্যাচ 1, তো এটা কিন্তু আপনার আপনাদের জন্য। ইটস নট লাইক আমি মানে আপনাদের সাথে কমিউনিকেট করতে যেন পারি ইজিলি, কারণ সবাই তো আর জি ভাইয়া। ক্লাসরুমে সবসময় থাকে না, সবাই মেলও চেক করে না, কিন্তু সবাই মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা ফেসবুকে থাকি। তো আমরা জি ভাইয়া। চেষ্টা করব কোনো প্রবলেম হলে আপনারা এখানে পোস্ট দিয়ে দিবেন, এখানে কমেন্ট করবেন, এখানে মেনশন করে দিবেন, আর যারা আমরা পারি তারা যতটুকু পারি আমরা আরেকজনকে হেল্প করব। আমার পক্ষে হয়তো আমি দেখা যায় মোস্ট অফ দ্য টাইম ব্যস্ত থাকি, মোস্ট অফ দ্য টাইম হয়তো ক্লাস নিতে থাকি, তো দিনে কিন্তু আমার কয়েকটা ক্লাস থাকে। বাট হ্যাঁ, আমি যখনই ফ্রি থাকবো, যখনই দেখবো আপনার প্রবলেম হয়েছে বা আপনার কোনো একটা সমস্যা হয়েছে, আমি কিন্তু আপনাকে হেল্প করব। এমন না যে স্যার বলছে স্যার হেল্প করবে মানে স্যারই হেল্প করবে, এরকম কিন্তু না। আপনারা যারা এই গ্রুপে থাকবেন, যদি এই বিষয়টা বোঝেন যে অমুক ভাইয়ের একটা প্রবলেম হচ্ছে বা অমুক আপুর একটা প্রবলেম হচ্ছে, এটা আপনি সলভ করে দিতে পারবেন, তো আপনি ওখানে কমেন্টে লিখে দিলেন বা প্রবলেমটা সলভ করে দিলেন। ওকে, সবাইকে এখানে হেল্প করবো আমরা। ওকে স্যার একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল। গ্রুপের লিংকটা। আচ্ছা আমি এখানে, আচ্ছা ওকে, আমি গ্রুপের লিংকটা এখানে মেসেজ করে স্যার দিচ্ছি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার আমরা যদি ক্যামেরা অফ রাখি তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা এরকম হবে না, বাট চেষ্টা করেন ক্যামেরা অন রাখতে। সমস্যা ওকে হবে না, ওকে, কারণ থ্যাংক ইউ আমি স্যার। আমি যখন দেখবো যে হ্যাঁ কে কে অনলাইনে আছে, অনেক সময় হয়তো বা অনেকে ক্যামেরা বন্ধ করে চলেও যেতে পারে, তো আমি বুঝবো না যে আপনি অনলাইন আছেন কিনা। তো এই কারণে আর কি আচ্ছা সবাইকে বলা যায় যেন অ্যাটলিস্ট যখন থাকবেন আপনি অন রাখেন। হ্যাঁ, অবভিয়াসলি হয়তো বা একটু ফ্রেশ হতে যেতে হতে পারে বা আপনি যেতে পারেন, এটার জন্য পারমিশন নিতে হবে না এরকম। যাবেন, ওকে চলে স্যার। আসবেন, অ্যাটেন্ড করবেন, আর আমাদের ভিডিওগুলো তো থাকবে। আমরা চেষ্টা করবো যে যে ক্লাস নিচ্ছি আমরা, এগুলোর সমস্ত স্ক্রিন রেকর্ড করতে এবং সমস্ত ভিডিওগুলো আমরা গ্রুপে আপলোড করে দেবো। ইউজুয়ালি আমি সবসময় আমাদের প্রিভিয়াস এসিপি প্রজেক্ট বা অন্যান্য প্রজেক্টে যখন আমি ক্লাস নিয়েছি, ওইগুলোর ভিডিওগুলো আমরা সবসময় আপলোড করে দিছি। বাট অফিসিয়াল কিছু ব্যাপার ছিল যে আমরা এগুলো পাবলিকলি শেয়ার করতে পারিনি। ওকে, বাট এলইডিপি প্রজেক্টের যে এখন যে নতুন প্রজেক্টটা আমরা চলতেছে এলইডিপি, তো এই প্রজেক্টে মনে হয় গভর্নমেন্ট আপনাদের জন্য ভিডিওগুলো পাবলিক করে দিতেও পারে। বাট এখন পর্যন্ত আমরা যেহেতু ওইভাবে পারমিশন পাইনি, তো আমাদের ভিডিওগুলো গ্রুপেই রাখবো, ওইভাবে পাবলিকলি কোথাও আবার আপলোড করে দেবো না। অনেক স্টুডেন্ট হতে পারে যে ভিডিওগুলো নিয়ে ইউটিউবে ডাইরেক্ট তাদের ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, তো এইটা আসলে ওইভাবে করা যাবে না। এটা এলইডিপি যদি করে তাহলে এলইডিপি করবে। ওকে, তো আপনারা আপনাদের গ্রুপে আপলোড এভাবে উইদাউট পারমিশন ছাড়া কিন্তু করেন না, গ্রুপে স্যার থাকবেন। আমাদের ওকে যে স্যার। ক্লাসটা হচ্ছে সেটা কি আপলোড করা হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনাদের ফুল ক্লাসটা হচ্ছে, এটার ফুল ভিডিওটা আমাদের গ্রুপে থাকবে, গ্রুপে আপলোড করা হবে। ওকে, ড্রাইভের লিংকগুলো আপনার আপনাদেরকে একটা দিয়ে দেবো। কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। আপনি একটা ক্লাস মডিউলের কথা দিলেন এখানে, তো মডিউলটার মধ্যে দুইটা কোর্সের কথা উল্লেখ করা আছে, 75 ঘন্টা 75 ঘন্টা করে। আমরা এই কোর্সটা কত ঘন্টা? এইটা আসলে মানে টোটাল, দাঁড়ান কোর্স আউটলাইনটা আমি আপনাকে দেখাচ্ছি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি। এইটা হচ্ছে বলা চলে আমাদের টোটাল কোর্স আউটলাইন গ্রাফিক্সের, এলইডিপি থেকে যেটা আমাদেরকে দিছে। জি। বাট এলইডিপি থেকে এটাও বলা হয়েছে যে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো কোর্স আউটলাইনটা। মানে কোর্স আউটলাইনে যে টপিকগুলো দেওয়া আছে, এটা আমরা ট্রেনাররা যদি চাই আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। হ্যাঁ, যেমন এইখানে কোর্স আউটলাইন যেটাতে দেওয়া আছে সেটাতে প্রথমে বলা হয়েছে যে ফটোশপ শিখতে হবে, মানে ফটোশপের কোর্স আউটলাইনটা ফার্স্টে। সাপোজ ধরেন এই যে এখানে এখানে বলা চলে ফটোশপ প্রথমে শুরু করতে, বাট আমি ফটোশপ প্রথমে শুরু করব না, আমি ইলাস্ট্রেটর শুরু করব। বিকজ ইলাস্ট্রেটরটা আমি বলেই দিছি যে ইলাস্ট্রেটরটা আসলে ইজি, যদি ইলাস্ট্রেটরটা ধরে ফেলতে পারি ফটোশপ আমার জন্য ইজি হয়ে যাবে ধরা। ওকে, সো 75 ঘন্টা এখানে আসলে 75 ঘন্টা এখানে দেওয়া আছে, এখানে মনে হয় ভুল করছে, টোটাল মনে হয় 75 ঘন্টা হবে। না সরি, 75 হ্যাঁ। আপনাদের টোটাল মনে হয় কত ঘন্টা, 200 ঘন্টার কোর্স ছিল। এটা তো আসলে অনলাইনে নেওয়ার কথা ছিল না, অফলাইনে আচ্ছা হওয়ার আচ্ছা। কথা ছিল। তো যেহেতু অনলাইনে চলে আসছে সেই জন্য মনে হয় একটু কমাই দিছে, বাট টোটাল 200 ঘন্টার কোর্স এটা। তবে আপনাদেরকে জানাবো। ওকে,
আমি এটা জি। নিয়ে কথা বলে আপনাদেরকে আমি জানাবো যে আসলে টোটাল কত ঘন্টা হবে। তা আসলে আমার এখন মনে নেই, বলছিল মনে হয়, বাট মনে নেই আমার। আবার শিওর আমি আপনাদেরকে জানাবো। ওকে, থ্যাংক ইউ। তবে এটাই কোর্স আউটলাইন, এইখানে যে টপিকস গুলো থাকবে এগুলো এগুলো দেখানো হবে, বাট আমি কাস্টমাইজ করে একটা কোর্স আউটলাইন আপলোড করবো ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন? আর গ্রুপের লিংকটা দিতে চাইলেন। ও হ্যাঁ, গ্রুপের লিংক মনে থাকে না। কন্ট্রোল সি। আমি গ্রুপের লিংক এখানে কমেন্টে দিয়ে দিলাম, আপনারা এই গ্রুপটাতে জয়েন হয়ে যান। আমার মনে হয় সবাই অলরেডি জয়েন করে ফেলছে, সবাইকে তো পার্সোনালি মনে হয় ইনভাইট করছে মেইল দিয়ে, নাকি? হ্যাঁ জি ভাইয়া, পার্সোনালি তো ইমেইলে দিয়ে দিছি লিংকটা। হ্যাঁ, ইমেলে গ্রুপের লিংক কিন্তু দেওয়া আছে অলরেডি, আপনারা ইমেলটা চেক করলেও ইমেল থেকেও ডাইরেক্ট জয়েন করতে পারবেন। সো এটা প্রবলেম এরকম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা আবার আমাদের ইলাস্ট্রেটরে চলে আসি, বিকজ অলরেডি আমরা ডকুমেন্ট ওপেনিং কিভাবে করতে হয় এই জিনিসটা শিখে ফেলছি, তাই না? এই ডকুমেন্ট ওপেনিং নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমাদের আমরা যারা অলরেডি ইলাস্ট্রেটর আমাদের ইনস্টল করা আছে তারা যদি একটু আমাকে বলি যে ইয়েস লেখেন, কাদের কাদের ইলাস্ট্রেটর অলরেডি ইনস্টল করা আছে। ওকে ওকে, ইলাস্ট্রেটর আমাদের অন করা আছে। তো গভর্নমেন্ট আমাদেরকে যে পারমিশনটা দিচ্ছে, আইসিটি মিনিস্ট্রি, আমাদের কোর্সটা হবে ইন্টারঅ্যাক্টিভ। মানে আমরা পার্সোনালি ক্লাসে যেভাবে কোর্সটা করাই সিমিলার ভাবে আপনাদেরকে অনলাইনে কোর্সটা করাবো, যেহেতু যে কেউ আমরা স্ক্রিন শেয়ার করতে পারি। আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, যারা অলরেডি ইলাস্ট্রেটরটা অন আছে তারা এই যে আমি ডকুমেন্টটা ক্রিয়েট করলাম, এরকম একটা ডকুমেন্ট A4 সাইজের ডকুমেন্ট একটা ক্রিয়েট করেন। ব্লিড নিতে হবে 0.25। নিউয়ে যাবেন, নিউয়ে যাওয়ার পর নাম দিবেন ফ্লায়ার। এখানে নাম কি দেবেন? ফ্লায়ার। ফ্লায়ার নাম দিলাম, এখানে দিলাম কি 8.5, আর এখানে দিচ্ছি হচ্ছে 11। ব্লিড দেব 0.25 সবগুলোতে চলে যাবে, 4-5 দিয়ে 25 হবে, আর এখানে CMY কে হবে। ক্রিয়েট ডকুমেন্ট দিবেন, একটা ডকুমেন্ট ক্রিয়েট করেন। সো মোটামুটি আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমি একটু দেখবো যে কে কে ডকুমেন্টটা ক্রিয়েট করছেন। যে ডকুমেন্টটা ক্রিয়েট করছেন সে বলতে পারেন যে ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে সেরকম কোনো কাজ দিচ্ছি না, জাস্ট ডকুমেন্ট ক্রিয়েশনটা দেখাবো আর শেপ ক্রিয়েশন। সো আমরা আস্তে আস্তে আগাই। প্রথম যখন আমি গ্রাফিক ডিজাইন শেখা শুরু করছিলাম তখন হয় এই ডকুমেন্ট ক্রিয়েশনটাই আমার কাছে অনেক বড় কঠিন মনে হচ্ছিল। ওকে, আপনি যদি শুভ আহমেদ ভাই, আপনি যদি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করে আমাদেরকে একটু দেখাতেন, বিকজ সিস্টেমটা কীরকম হবে, ক্লাসগুলো কীরকম হবে সেটা আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম দিনে যদি প্রবলেম হয় প্রথম দিনেই হোক, দ্বিতীয় দিন থেকে যেন আমাদের ইউজ টু হয়ে যায় আমরা ক্লাসের সাথে, যে এইভাবেই ক্লাসগুলো হবে। তো আমি চাচ্ছি যে আপনি এখন আপনার স্ক্রিনটা আমাকে শেয়ার করে দেখান যে হ্যাঁ আপনি এই যে ডকুমেন্টটা ক্রিয়েট করছেন। শুভ আহমেদ ভাই, কমপ্লিট। ওকে, অনেকেই কমপ্লিট করে ফেলছে। শুভ আহমেদ ভাই কি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন? আমি স্ক্রিনটা শেয়ার করে দিছি, কিন্তু জানি না দেখা যাচ্ছে কিনা। একটু সময় লাগে। আমার প্রেজেন্টেশন আমি স্টপ করে দিলাম। এই তো মনে হয় চলে আসছে নাকি? দেখা যাচ্ছে কি? মনে হচ্ছে না, হয় নাই। আপনাকে প্রেজেন্ট নাওয়ে ক্লিক করতে হবে। প্রেজেন্ট নাওয়ে ক্লিক করলে তাহলে আপনি আপনার পিসির স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। আর আপনি আপনার পিসির স্ক্রিন শেয়ার করতে পারলে আমি প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবো বা প্রবলেমগুলো ধরে দিতে পারবো। এই তো চলে আসছে। হ্যাঁ, ওইটা আপনি হাইড করে দিতে পারেন। ওই যে স্টপ নাম, হ্যাঁ হাইড। ওকে, মোটামুটি সুন্দরভাবে দেখা যাচ্ছে। সো আপনি একটু নেভিগেট করেন তো। আমি যে জিনিসটা দেখালাম যে আমি নেভিগেট করতে পারি, হ্যাঁ সাপোজ মনে করেন আপনি আর্টবোর্ডটা একটু বামে চাপাবেন। কিভাবে চাপাবেন? ওকে, স্পেস চাপতে হবে, মাউসটা ক্লিক করতে হবে, বামে চেপে যাবে। ওকে, সুন্দর। তার মানে আপনি ডকুমেন্ট ক্রিয়েশন পারেন। পরবর্তীতে কে জানি লাগছে, আমি যদি দুইয়ের জন্য দেখবো, সবার দেখবো না হয়তো বা। মীর তাসলিম হোসেন। এখন শুভ ভাই আপনি কি করতে পারেন? আপনার স্ক্রিন প্রেজেন্টেশনটা অফ করে দিতে পারেন, বিকজ এইভাবে আর কি ক্লাসগুলো হবে।
মীর তাসলিম হোসেন। মীর তাসলিম হোসেন। আচ্ছা, এটা কি আপু না ভাইয়া? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আমি করতেছি, Okay, দেখাচ্ছে কিনা। একটু সময় নেয়। যে ডায়লগ বক্সটা আসতেছে ওখানে ওই স্ক্রিনটাতে ক্লিক করে দেন শেয়ার করেন। হ্যাঁ, শেয়ারে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে যেখানে ভিডিও সাউন্ড আপনি অফ করেন, সেখানে দেখেন এখানে একটা অপশন আছে টার্ন অন ক্যাপশন এবং প্রেজেন্ট নাও। তো প্রেজেন্ট নাও এ ক্লিক করলে এখানে একটা পারমিশন চাবে। প্রেজেন্ট নাও এ ক্লিক করার পর দেখেন ইওর ইনটায়ার স্ক্রিন, মানে কয়েকটা অপশন আসে, এ উইন্ডো, এ ক্রোম, ইওর ইনটায়ার স্ক্রিন। তো আপনি সিলেক্ট করবেন ইওর ইনটায়ার স্ক্রিন। জি স্যার। সিলেক্ট করার পর এখানে একটা আরেকটা ট্যাব ওপেন হবে। এখান থেকে আবার ওই আপনার উইন্ডোটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে শেয়ারে ক্লিক করতে হবে। ডান, আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এই তো আমার স্ক্রিনই আবার দেখতে পাচ্ছেন। আর কি, তো আমি আমারটা স্টপ করে দিচ্ছি। আর আমারটা কি হয়েছে শেয়ার? হ্যাঁ, এবার মনে হচ্ছে আপনারটা চলে আসছে। জি স্যার, এই যে চেক করছি। ওকে, এখন কথা হচ্ছে আপনি ব্লিড নিছেন কত? 0.25 কত? 0.25 0.25 মনে হচ্ছে না তো। যান আহ, দেখি। হ্যাঁ, যান ইলাস্ট্রেটরে যান। এখন আবার হ্যাঁ, ফাইলে যান, ফাইল, নিউ ডকুমেন্ট, যান দেখি। ডকুমেন্ট সেটআপে গেলেও দেখাবে। মনে হচ্ছে না তো। এই যে পিটি দিছেন, এই তো ভুল করে ফেলছেন। কি নিতে হতো? হয় নাই, আবার ক্রিয়েট করতেছেন কেন? হয় নাই। A4 নিতে হবে। A4 সিলেক্ট করেন। A4 সিলেক্ট করেন। A4 প্রিন্টে A4 নিছিলাম। হ্যাঁ, A4 নিছেন। ওইখান ওয়েট উপরে পয়েন্ট হয়ে গেছে, পয়েন্টটাকে চেঞ্জ করে ইঞ্চিতে দিতে হবে। হ্যাঁ, ইঞ্চিতে দেবেন। এবার আপনি এখানে 0.25 ব্লিড নিতে হবে। তার মানে 0.25 পিটি কিন্তু না, 0.25 ইঞ্চি। ওকে, উপরে পিটি থাকলে কিন্তু পিটি চলে আসবে, সো ভ্যালু ইউজ করলেও কিন্তু ওই ভ্যালুটা আসবে না। সো এটা মাথায় রাখবেন। তো আপনার ডকুমেন্ট আসলে ইঞ্চিতে আছে না পিটিতে আছে, এটা মাথায় রাখবেন। দেখছেন এখন কিন্তু ব্লিডের সাইজটা বেড়ে গেছে, তার মানে ব্লিডের সাইজ কিন্তু আমি ইচ্ছা করেই একটু বেশি নিছি। ওকে, আরেকজন একটা দেখি। ঠিক আছে, এই প্রবলেম আশা করি আর ফেস করবেন না পরবর্তীতে। আরেকজন এমডি রোহান ভাই, যদি আমাকে একটু দেখেন যে আপনি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারছেন। ঠিক আছে ভাই, দেখাচ্ছি। সবার সমস্যা নাই, যেহেতু সবার ইলাস্ট্রেটর নাই, তো ক্লাসগুলো কিন্তু এইভাবে হবে। তার মানে আমি একটা টাস্ক আপনাকে দেব, আপনি ওইখানে করবেন, করার পর আমাকে স্ক্রিন শেয়ার করে জিনিসটা দেখাতে হবে। ওকে? আচ্ছা ভাই, একটু সময় লাগতেছে, একটু আমাকে সময় দিন। হ্যাঁ, ইটস ওকে, সমস্যা নাই। আমরা চেষ্টা করব ক্লাসটাকে যতটুকু সম্ভব ইন্টারঅ্যাক্টিভ রাখার। ইন্টারঅ্যাক্টিভ বলতে কি, যে আপনি আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যানসার দেব, চুপ করে জাস্ট শুনবো না। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনটা করব। ওকে? হ্যাঁ, দেখা যাচ্ছে কি? এই তো সুন্দর হয়ে গেছে। কি লেটেস্ট ভার্সন নাকি 19? 19। সুন্দর। আমার তো আফসোস হচ্ছে, আমার তো ইনস্টল করা লাগবে না। ওকে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর কি স্যার, ইলাস্ট্রেটর তো পারচেজ করা লাগবে, তাহলে কি ট্রায়াল ভার্সন ইউজ করব? আচ্ছা, জাবের আল মামুন ভাই, আমার কথা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা যারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করি বা যারা বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট উইন্ডোজ চালায়, কেউ কোনো হয় না উইন্ডোজ এভাবে কিনে চালায়। কেউ কি উইন্ডোজ কিনে চালায়? এর কেউ কি আছি আমরা যে উইন্ডোজ কিনে চালাচ্ছি? না স্যার। যে চালাচ্ছে সে হচ্ছে ভালো, মানে খুবই ভালো। আমার উইন্ডোজ পারচেজ মানে এখন হচ্ছে যারা মোস্ট অফ দা হচ্ছে ল্যাপটপ গুলো, তারা হচ্ছে একবারে অ্যাক্টিভেট উইন্ডোজ দিচ্ছে। উইন্ডোজ দিচ্ছে, অ্যাক্টিভেট করে নিচ্ছে। বাট মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশ থেকে যারা কম্পিউটার কেনে বা বাংলাদেশ থেকে যে কম্পিউটারগুলো সেল হয়, সবগুলোই বলা চলে ক্র্যাক করা বা পাইরেটেড। থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে উইন্ডোজটাকে ক্র্যাক করে চালাই। সো আপনাকে ইলাস্ট্রেটর, ফটোশপ টাকা দিয়ে কিনতে হবে না। টাকা দিয়ে কিনতে গেলে আপনার প্রায় হিউজ, প্রায় $200 মতো খরচ হতে পারে। আমি যখন কিনছিলাম অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, তখন মনে হয়
$175 মতো খরচ হয়েছিল। আমি যেহেতু ক্রিয়েটিভ ক্লাউড মেম্বার, আমার একটা ড্রাইভ দিছে ওরা। এটার পার্থক্য কিছুই নাই। আপনি ক্র্যাক করে যে কাজ করতে পারবেন, ক্র্যাক না করে যদি টাকা দিয়ে পারচেজ করে চালান তাহলে সেম কাজই করতে পারবেন। ওকে, সো আমরা আপনাদেরকে ক্র্যাক কিভাবে করতে হয় সেটাই দেখাবো। টাকা এখানে ওয়েস্ট করার আপাতত দরকার নাই। হ্যাঁ, যদি মনে করেন আপনি খুব ভালো একটা পজিশন গেইন করে ফেলছেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, আপনি মান্থলি মনে করেন $1,500 ইনকাম করতে পারতেছেন, তখন আপনি একটা বাৎসরিক পেমেন্ট করে একটা ক্রিয়েটিভ ক্লাউডের মেম্বার হয়ে গেলেন। বাট এখন যেহেতু আপনি বিগিনার, আমরা ক্র্যাক সফটওয়্যারগুলো দিয়েই কাজ করব আপাতত। বাট ইনশাআল্লাহ যদি গভর্নমেন্ট বলে যে হ্যাঁ আমাদের প্রত্যেক স্টুডেন্টদেরকে তারা ক্রিয়েটিভ ক্লাউডের মেম্বার করে দিবে বা ক্রিয়েটিভ সফটওয়্যার কিনে দিবে, তখন ইনশাআল্লাহ যেটা আমরা সফটওয়্যার হয়তো বা কিনে চালাবো। আদারওয়াইজ টাকা নষ্ট করার কোনো দরকার নাই। ইনশাআল্লাহ আমি দেখাই দেবো গ্রুপে, যে টিউটোরিয়াল দিয়ে দেবো কিভাবে ক্র্যাক করতে হয়, কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। ওকে, হ্যাঁ শিওর। আপনাদের ব্যস্ততা তো অনেক, তার মধ্যে ভাই এই ইয়ার লিঙ্ক গুলো একটু ভাই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন ভাই, তাহলে ইনস্টলটা হয়ে যায়। হ্যাঁ, কারণ ক্লাস শেষ করার পরে আমি গ্রুপে লিংকগুলো দিয়ে দেব, ডাউনলোড লিংক। ওকে, টিউটোরিয়াল রোহান ভাই মনে হয় লেটেস্ট ভার্সন আছে ভাই। স্যার লেটেস্ট ভার্সনে কি ক্র্যাক পাওয়া যাবে? একদম 2020 ভার্সনের ক্র্যাক পাইতে পারেন, কিন্তু ক্র্যাক আমি 2020 ভার্সন কেন ইউজ করতে বলতেছি না, বিকজ যদি আপনি ক্র্যাক 2020 ভার্সনটা ইনস্টল করেন, এটাতে কিছু বাগ থাকে, লেটেস্ট ভার্সনে কিছু বাগ থাকে। বাগ বলতে মাঝে মাঝে ক্র্যাশ করে, মানে কাজ করতেছেন, কাজ করতে করতে হুট করে মনে করেন ক্লোজ হয়ে গেছে। তো তখন দেখা যাচ্ছে যে আপনি 1-2 ঘন্টা ধরে একটা ডিজাইনের কাজ করতেছেন, হুট করে বন্ধ হয়ে গেল, আপনার প্রজেক্টটাই বলা চলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার পুরো লস। তো তাহলে কি 19টা ইউজ করব? 19টা ইউজ করেন, একটা ভার্সন লেসটা ইউজ করেন। ওকে, 2020 তো লেটেস্ট ভার্সন, আপনি 2019টা ইউজ করেন যদি পান আর কি, সফটওয়্যারটা পান। আর যদি কারো 2019 এর লেটেস্ট ভার্সন থেকে থাকে, ফটোশপ ইলাস্ট্রেটরের দুইটাই যদি থেকে থাকে, তাহলে আপনি লিংকটা দিয়ে দিতে পারেন। টিউটোরিয়াল যদি থাকে যে কিভাবে ক্র্যাক করতে হবে। স্যার আমার কাছে CS6 টা আছে স্যার, ক্রিয়েটিভ স্টুডিও, এটা কি ইউজ করা যাবে? না, সিসিটা ইউজ করব আমরা, লেটেস্ট ভার্সন চেষ্টা করব সবসময় আপ টু ডেট থাকার। ওকে, সবসময় ভাই সোহান ভাইয়ের কাছে মনে হয় আছে হ্যাঁ, কি বললেন? 19 এর ভালোটা, মানে সোহান ভাইয়ের কাছে মনে হয় 19 এর লেটেস্ট আছে, যে একটু আগে দেখলেন ভাই আপনি। হ্যাঁ, সোহানের কি ওইটা ক্র্যাক সফটওয়্যার সহ আছে, মানে .dll ফাইলটা আছে? আমার হ্যাঁ .dll ফাইলটা কি আছে তোমার ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই? হ্যাঁ, রোহান ভাইয়ের কাছে ভাই তো দেখালেন একটু আগে। আমার কাছে হচ্ছে আমি ওইভাবে জানি না, কিন্তু হ্যাঁ 2019 আমি চালাচ্ছি, মানে 2 বছর ধরে, তো আমার অসুবিধা হয়নি এখন। তাহলে না, 18 আপনি যদি পারেন ওটা লিংকটা দিয়ে দিতে পারেন, আর আমি আমার 17 এর ভার্সনে দিয়ে দেব, চিন্তার কোনো কারণ নাই, কারণ আচ্ছা। 19 ভার্সনটা আমার কাছে নাই, যেহেতু একজনের কাছে আছে। স্যার 19 এর লিংকটা হবে আমার কাছে। ওকে, তাহলে 19 এর লিংকটা আপনি একটু গ্রুপে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন, আমি পোস্ট করে দেবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, নাহলে স্যার এখানে কি মেসেজে দিয়ে দিব লিংকটা? এখানেও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানেও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি- আমরা আবার ইলাস্ট্রেটরে চলে আসি, অনেকগুলো কথা বললাম। তো প্রথম ক্লাসে ডকুমেন্ট ক্রিয়েশন খুবই ইজি। আমরা প্রথম ক্লাসে চেষ্টা করব যে কিভাবে সেই ক্রিয়েট করা যায়। আমি একটু ফাস্ট যাব, বিকজ আমি চেষ্টা করব আপনাদেরকে দ্রুত ইলাস্ট্রেটরটা, দ্রুত না মানে মোটামুটি একটা লেভেলে ইলাস্ট্রেটরটা শেষ করে দিতে, যেন আপনারা দ্রুত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামতে পারেন। কারণ আমাদের এলইডিবি প্রজেক্টের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আপনারা যেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারেন। আপনাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সাকসেসফুল একটা পজিশন গেইন করে দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের। সো আপনারা যেন তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জিনিসগুলো দ্রুত বোঝানোর জন্য। কিন্তু হ্যাঁ, আমি জানি কতটুকু আপনি ক্যাচ করতে পারবেন, বিকজ আমি যখন গ্রাফিক ডিজাইন শিখছি তখন তো আসলে কেউ আমাকে এভাবে ধরে ধরে শিখায় নাই, আমি নিজে নিজে রিসার্চ করে অনলাইন ঘাটাঘাটি করে শিখছি। তো আমার সময়টা বেশি লাগছে, বাট আমি কিন্তু এখানে আপনাদের জন্য আসি। আপনাদের যখন প্রবলেম হবে আমি কিন্তু সেই হেল্পটা আপনাদের করতেছি। আচ্ছা, ইলাস্ট্রেটর ওপেন করার পর আমরা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, ডকুমেন্ট নেভিগেট করাটা শিখে ফেললাম, কিভাবে আমরা নেভিগেট করতে পারতেছি, কিভাবে জুম ইন জুম আউট করতে পারতেছি। এখন কাজ হচ্ছে শেপ ক্রিয়েট করা। ইলাস্ট্রেটরে যখন আমি কাজ করব তখন আমার ফার্স্টেই যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে শেপ নিয়ে কাজ করা, বিভিন্ন ধরনের আইকন নিয়ে কাজ করা, বিভিন্ন ধরনের কাস্টম শেপ ক্রিয়েট করা। পরবর্তীতে আমরা শিখব সেগুলোকে কিভাবে ভাঙতে হয়, ভেঙে ভেঙে নতুন নতুন শেপ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। দেখেন এখানে কিছু টুলস আছে। প্রথম টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। এই টুলটা আমরা মোস্টলি ব্যবহার করব, মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে এই টুলটা ব্যবহার করা পড়তেছে।
ওকে, সিলেকশন টুল, পরের টুলটার নাম হচ্ছে ডাইরেক্ট। প্রেজেন্ট করা নাই। ও সরি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার মনে হয় দেখা যাচ্ছে, তাই না? জি প্রেজেন্ট হচ্ছে। যেটা বলছিলাম যে আমি আপনাদেরকে নেভিগেট করা শিখালাম, কিভাবে ডকুমেন্ট এভাবে নেভিগেট করতে হয়, কিভাবে জুম ইন এবং জুম আউট করতে হয়। এখানে দেখেন একটা অপশন আছে, এটার নাম হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলের কাজটাই কি কে করতেছে? যখন আমি কিবোর্ডের স্পেস ক্লিক করতেছি, সিলেকশন টুল ধরা অবস্থায় কিবোর্ডের যখন স্পেস ক্লিক করতেছি, তাহলে সিলেকশন টুল এখন কোন টুল ধরা আছে, এখন কোন টুল, এটা কোন টুলের মতো দেখাচ্ছে এখন? সিলেকশন টুল। এক্স্যাক্টলি। তো এখন এটা সিলেকশন টুল আছে, কিন্তু সিলেকশন টুল ধরা অবস্থায় যদি আমি কিবোর্ডের স্পেস ক্লিক করি, তাহলে কোন টুল হচ্ছে? হ্যান্ড টুল। হ্যান্ড টুল। তার মানে কি, কিবোর্ডের স্পেসটা যখনই আমি ধরছি এটা হ্যান্ড টুল হয়ে যাচ্ছে, তার মানে হ্যান্ড টুলের কাজ করবে। স্পেসটা যখনই ছেড়ে দিচ্ছি, তার মানে কি, এখন সিলেকশন টুলের কাজ করবে। তার মানে সিলেকশন টুল ধরা অবস্থায় যদি আমি স্পেস ধরি, হ্যান্ড টুল, স্পেস ছেড়ে দিলাম, সিলেকশন নেভিগেট করা। আবার যদি কিবোর্ডের অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে জুম ইন জুম আউট আমি করতে পারতেছি। পরবর্তী এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ আমরা দেখবো, বাট ফার্স্ট আমাদের দেখতে হবে কিভাবে সেই ক্রিয়েট করতে হয়। এই টুলসগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, আমরা একটা একটা করে টুলস দেখবো। বাট ইলাস্ট্রেটরের প্রথম কাজটাই হচ্ছে শেপ ক্রিয়েশন বা শেপ বিল্ডিং। শেপ বিল্ডিং আমাকে কিভাবে করতে হবে, শেপ আমি কিভাবে করতে পারি। দেখেন এখানে তো একটা একটা করে টুলস দেখাচ্ছে, এবং মাউসের কার্সার যখন আমি এখানে নিয়ে আসতেছি, তখন ওই টুলটার নাম কিন্তু আমাকে ওইখানে অটোমেটিক্যালি শো করতেছে। তার মানে প্রথম টুলটার নাম সিলেকশন টুল। এইখানে যখন মাউসের কার্সার নিয়ে আসছে, এটার নাম কি? রেক্টেঙ্গল। রেক্ট্যাঙ্গেল টুল। এবং দেখেন ব্র্যাকেটে এখানে লেখা আছে কি এম, ব্র্যাকেটে এম লেখা আছে, তার মানে আমি কিবোর্ডের যদি সিলেকশন টুল ধরা হবে, কিবোর্ডের যদি এম প্রেস করি, এম প্রেস করার সাথে সাথে এটা কি হয়ে গেছে? রেক্ট্যাঙ্গেল টুলে Rectangle হয়ে গেছে। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল টুলের কাজ কি? রেক্ট্যাঙ্গেল টুল ধরা অবস্থায় আমি কিভাবে বুঝতেছি রেক্ট্যাঙ্গেল টুল ধরা আছে? এখন কোন টুল ধরা আছে? সিলেকশন টুল। সিলেকশন টুল। কিভাবে বুঝতেছি? তার মানে এটার চারপাশ দিয়ে একটু ডিপ কালার হয়ে আছে। ডিপ কালার হয়ে থাকা মানে কি? তার মানে ওই টুলটা সিলেক্টেড আছে। ওকে, আমি এটা কেন দেখালাম? বিকজ এখানে দেখেন এম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট, ইলিপস হচ্ছে, এল হচ্ছে ইলিপস টুলের শর্টকাট। তার মানে এই দুটো শর্টকাট কি কিন্তু আছে। তার মানে আমি যদি সিলেকশন টুল ধরে থাকি, এখন যদি আমি এম প্রেস করি, তার মানে এটা রেক্ট্যাঙ্গেল টুল হয়ে গেছে। রেক্ট্যাঙ্গেল টুলের কাজ এখন করবে। রেক্ট্যাঙ্গেল টুলের কাজ কিরকম? সাপোজ আপনি কোনো শেপ ক্রিয়েট করতে যাচ্ছেন, রেক্ট্যাঙ্গুলার শেপ, তো শেপটা আপনি এভাবে ক্রিয়েট করতে পারেন। এখন কথা হচ্ছে এইটা আর এটার ভিতরে পার্থক্য কি? এই যে সাদা আর্টবোর্ডটা, এটা আর এটার ভিতরে পার্থক্য কি? এটা তো ভাই ফিক্সড, কিন্তু এটা তো ভাই ফিক্সড না। আর্টবোর্ড আরটা হচ্ছে আপনার শেপ। তাই নাকি? আচ্ছা, ভাই এটা ডায়ামিটারটা তো ফিক্সড, কিন্তু এটা ডায়ামিটার একটা ফিক্সড না। এক্স্যাক্টলি। এটা হচ্ছে shape, আর ওটা হচ্ছে আমার আর্টবোর্ড। যদিও দেখতে একই রকম মনে হচ্ছে, বাট এটা কিন্তু আলাদা। কারণ এইটা হচ্ছে আর্টবোর্ড, এটা হচ্ছে ফিক্স, এটা নড়াচড়া করবে না। আর এটা কিন্তু শেপ। শেপ মানে সাপোজ মনে করেন এটা একটা পেপার, আমি পেপারটাকে এখানে মুভ করতে পারতেছি, এখানে মুভ করতে পারতেছি, পরে এটাকে চাইলে আমি কাটতেও পারি। ওকে, তার মানে আমি এটা দিয়ে কি করতে পারতেছি? বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট করতে পারতেছি। বিভিন্ন ধরনের বললাম কেন? সাপোজ আমি লম্বা লম্বা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট করব, তো লম্বা হয়ে গেছে। আমি যদি আবার এই ভার্টিক্যালি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট করতে চাই, তো এটা আবার ভার্টিক্যালি হয়ে গেছে। সাপোজ আমি একটু মোটা করতে চাই, একদম মোটা একটা শেপ ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ, এখন র্যান্ডমলি শেপগুলো ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমি যদি চাই একদম স্কোয়ার, একুরেট স্কোয়ার একটা শেপ ক্রিয়েট করতে, তাহলে কিবোর্ডের শিফট কিটা চেপে ধরবো। কিবোর্ডের শিফট কিটা যদি চেপে ধরে এখন যদি আমি টান দেই, দেখেন এখন কিন্তু লম্বা আর হচ্ছে না। এখন প্রপোর্শনালি সে কি হচ্ছে? 4-5 দিয়ে স্কোয়ার শেপে বড় হচ্ছে। প্রপোর্শনালি 4-5 দিয়ে স্কোয়ার শেপে সে বড় হচ্ছে। তার মানে আমি শিফট কিন্তু ধরেই আছি, শিফট কিন্তু ছাড়ি নাই। মাউসটা এখন যদি ছেড়ে দেই, আমি এখন ছেড়ে দেই, তার মানে এই শেপটা একটা স্কোয়ার, একদম একুরেট স্কোয়ার।
কিন্তু একুরেট যদি না করতে চাই, এরকম যদি লম্বা বানাতে চাই, তাহলে কিন্তু আমার শিপ ধরার দরকার নাই, জাস্ট কি করব, জাস্ট টান দেবো। এই যে এটাও একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হয়ে গেছে। আচ্ছা, এগুলোকে আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। সরি, এটা আবার নেমে গেছে। ওকে, আচ্ছা, তো এখন দেখেন আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম। এবার চাচ্ছি আমি সার্কুলার শেপ ক্রিয়েট করতে। তো দেখেন এইটা ধরে থাকলে মানে মাউসের কার্সারটা এখানে তো একটা, এখানে কি কোনো সার্কেল দেখাচ্ছে, রেক্ট্যাঙ্গুলার কোনো কিছু আছে মানে সার্কেল ইলিপস? যদি আমি মাউসটা এখানে ধরে থাকি, মানে এখানে ক্লিক করে একটু ধরে থাকতে হবে, এই দেখেন ছোট্ট একটা অ্যারো দেখাচ্ছে না নিচে? সরি, জি ভাইয়া। ছোট্ট একটা অ্যারো দেখানোর মানে কি, যে এটার আসলে ভাই ব্রাদার্স আছে, তার মানে এটার সাথে আরো কিছু টুলস আছে, যেমন টাইপ টুল। এটার নাম হচ্ছে টাইপ টুল। টাইপ টুল দিয়ে কি করা যায়, টেক্সট লেখা যায়। তো এটার নিচে আবার কি আছে, এই যে ছোট্ট একটা অ্যারো আছে, এইটার নিচে কি ছোট একটা অ্যারো আছে? না ভাইয়া। দ্যাট মিন্স এটা একাই, এর কোনো ভাই ব্রাদার নাই, এর কোনো ভাই ব্রাদার এক নাই। ভাই। আর এখানে যেহেতু ছোট্ট একটা অ্যারো দেখাচ্ছে, তার মানে এটা যদি আমি চেপে ধরে থাকি, তার মানে ওর আরো কিছু অপশন ভিতরে হিডেন অবস্থায় আছে। তো এখানে চেপে ধরতে হবে, চেপে ধরলে দেখবেন যে আরো কিছু অপশন চলে আসছে। উপরেরটা, প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, দ্বিতীয়টা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলের আবার কাজ কি, যদি আমি সাপোজ রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলটা ধরে এখন যদি আমি টান দেই, দেখেন আগের বার কর্নার গুলো ছিল চোখা, মানে কর্নার গুলো ছিল একদম চোখা, বাট এবার কিন্তু কর্নার গুলো দেখেন রাউন্ডেড হয়ে গেছে, মানে ভোতা হয়ে গেছে। তো আমি যদি চাই সিমিলার ভাবে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে, এই সেম টেকনিক আমি যদি কিবোর্ডের এখন শিফট ধরে থাকি, কিবোর্ডের শিফট ধরে থাকলে একুরেট রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল স্কয়ার একটা ক্রিয়েট হয়ে যাবে। শিফট ধরতে হবে, শিফট ধরলে একুরেট হবে, আর শিফট না ধরলে এরকম সেম কাহিনী লম্বালম্বি হবে। ওকে, আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। এখন চলে আসতেছে ইলিপস টুল। ইলিপস টুলের কাজ হচ্ছে রাউন্ড শেপ ক্রিয়েট করা। ওকে, তো এটা একটা ইলিপস হয়ে গেছে, কিন্তু আমার কথা হচ্ছে যদি আমি একুরেট করতে চাই, আমরা জানি কি টেকনিক শিখলাম, একুরেট কিভাবে করব। একদম একুরেট সার্কেল যদি করতে চাই, বলেন দেখে এই তো বুঝে ফেলছেন আপনারা, দেখি খুব পারেন। শিপ ধরলাম, শিপ ধরে এখন যদি আমি টান দেই, এই তো একদম একুরেট সার্কেল আমি পেয়ে গেছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমার একুরেট সার্কেল দরকার হতে পারে, বাট অনেক ক্ষেত্রে আবার একুরেট সার্কেল দরকার হতে নাও পারে। তো যখন যেরকম হবে তো শিপ চাপবো, যখন দরকার হবে না তখন শিপ চাপবো না। সার্কেল ইলিপস টুলের কাজ হচ্ছে সার্কেল ক্রিয়েট করা, এটার আর কোনো কাজ নাই। পরবর্তী এই টুলটার নাম হচ্ছে পলিগন টুল। পলিগন টুলের কাজ হচ্ছে পলিগন ক্রিয়েট করা। যদি আমি পলিগন টুলটা ধরে, এখন কোন টুল ধরা আছে, ওখানে আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পলিগন দেখাচ্ছে এখন, তার মানে পলিগন টুল ধরা আছে। এখন যদি আমি টান দেই, এখন কিন্তু প্রপোর্শনালি, পলিগন অলওয়েজ প্রপোর্শনালি বড় ছোট হয়, পলিগন আসলে থেতে যায় না কখনোই। তো আমি যদি শিফট নাও ধরি, তারপরেও আমার ইয়াটা প্রপোর্শনালি বড় হবে। কিন্তু কথা হচ্ছে শিফট ধরলে আমার সাইজটা ইয়া থাকবে, কি বলে, ল্যান্ডস্কেপ ইয়াটা ঠিক থাকবে আর কি বলে, প্রপোর্শনটা ঠিক থাকবে। তো দেখেন এখন যদি আমি এটাকে থেতাতে চাই, মানে চাপাই দিতে চাই, আমি যদি সিলেকশন টুলটা সিলেক্ট করে এখন যদি এদিকে টান দিই, দেখেন এখন এটাকে চাপাই দিতে আমি পারি। কিন্তু এটা কিন্তু এই যে কি বলে রেক্ট্যাঙ্গুলারের মতো কাজ করতেছে না। রেক্ট্যাঙ্গেল তো আমরা জাস্ট যদি শিপ না ধরি তাহলে এরকম লম্বালম্বি করা যায়, কিন্তু কি বলে পলিগন টুলটা কিন্তু এই কাজটা করতেছে না। পলিগন টুলটা টান দিলে অটোমেটিক্যালি ওর রেশিও ওয়াইজই বড় হচ্ছে, কিন্তু যদি আমি ওটাকে চাপাই দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সিলেকশন টুল ধরে এই যে যখনই এখানে আসতেছি এটাকে আমি এইভাবে ছোট বড় বা চাপাই দিতে পারি। আচ্ছা দেখেন 4টা পয়েন্ট দেখাচ্ছে, 4টা পয়েন্টের কাছে যদি মাউসের কার্সারটা আমি নিয়ে আসি, দেখেন মাউসের কার্সারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? যদি এরকম থাকে তার মানে কি আমি উপরে নিচে বাড়াতে পারবো। সাপোজ এইটা দিয়ে বুঝাই, যদি সাপোজ এই যে মাউসের কার্সারটা এখানে নিয়ে আসতেছি, তার মানে অ্যারো কি দেখাচ্ছে, দুই পাশে অ্যারো দেখাচ্ছে। দুই পাশে অ্যারো দেখানোর মানে কি, সাপোজ আমি উপরে এটাকে বড় করতে পারবো, নিচে এটাকে ছোট করতে পারবো, উপরে নিচে করতে পারবো। ওকে, এইদিকে ডানে বামে কিন্তু করতে পারবো না। ডানে বামে করতে হলে আবার আপনাকে ডান পাশে আসতে হবে। এই যে ডান পাশে এবার অ্যারো দুই পাশে চলে আসছে মাউসের কার্সারটা, এবার আমি ডানে বামে ছোট বড় করতে পারবো। আচ্ছা এখন কথা হচ্ছে, না আমি এটাকে চাচ্ছি ঘোরাতে, আমি চাচ্ছি এটাকে ঘুরে নিয়ে আসতে। তো যদি সাপোজ এই শেপটাকে আমি ঘোরাতে চাই, কর্নার পয়েন্টে চলে আসবো, দেখবো যে এখানে কর্নারে
এই যে রাউন্ডেড অ্যারোটা চলে আসছে। যখন এই রাউন্ডের অ্যারোটা চলে আসবে তখন আমি মাউসটা ক্লিক করে এইভাবে এটাকে ঘুরাই দিতে পারবো। সাপোজ মনে করেন আমি এটাই চাচ্ছিলাম, এই যে এটা, ওকে আমার পছন্দ মতো আমি এটাকে ঘুরাই ফেলছি। সিমিলার ভাবে আমি যদি চাই এটাকে ঘুরাইতে, তার মানে কি এটা সিলেক্ট করা অবস্থায় এই যে সাপোজ ঘুরাবো, উপরে নিচে করবো, কিভাবে করবো? কর্নারে আসবো, কর্নারে এসে যখনই অ্যারো কিটা দুই পাশে দেখাবে কার্ভ, এখন এটাকে ক্লিক করে আমি শিফট চেপে ঘুরাই দিলাম। শিফট কেন চাপবো? শিফট না চাপলে রেশিও ঠিক থাকবে না। শিফট না চাপলে আমি যে কোনো পজিশনে ছেড়ে দিলে সেই পজিশন মতোই হয়ে যাবে। বাট কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে আসলাম, যদি আমি শিফট চাপি তাহলে প্রপোর্শনটা ঠিক থাকবে। ওকে, ডান। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কিন্তু এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে কন্ট্রোল জেড। সাপোজ মনে করেন ভুলে আপনি কাজ করতে করতে এগুলো ডিলিট করে ফেলছেন, আল্লাহ ডিলিট হয়ে গেছে, এখন কি করবেন? ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে কিন্তু একটা অপশন আছে, যারা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করছি এখানে দেখেন আনডু রিডু আছে না, এই যে আনডু রিডু এরকম একটা অপশন আছে। জি স্যার। কিন্তু সেম ভাবে আমরা আনডু রিডু করতে পারি। তো সাপোজ মনে করেন আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করলাম, এখানে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করলাম, এখানে একটা ইলিপস টুল ক্রিয়েট করলাম, আমি কিন্তু শিফট ধরে ধরে করতেছি। এখানে একটা পলিগন শেপ ক্রিয়েট করলাম, ওকে। লাস্ট এখানে আরেকটা কি আছে? স্টার টুল। তার মানে বোঝা যাচ্ছে এটা দিয়ে কি হবে, স্টার ক্রিয়েট হবে। শিফট চেপে ধরে স্টার একটা ক্রিয়েট করলাম, ওকে। এখন কথা হচ্ছে বাম সাইড থেকে আমি কিন্তু ডান সাইডে শেপগুলো ক্রিয়েট করছি। প্রথম শেপটা কোনটা? কোন শেপটা ক্রিয়েট করছি আমি? রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এখন যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি, কন্ট্রোল জেড প্রেস করলে কি হচ্ছে দেখছেন? এই যে আমি মুভগুলো করছিলাম না, কন্ট্রোল জেড দিতে দিতে একটা স্টেপ কি হয়েছে, ব্যাকে চলে আসছে। তার মানে আপনি যদি কোনো একটা স্টেপ নেন ইলাস্ট্রেটরে এবং সেটা যদি ভুল হয়, তাহলে আপনি কন্ট্রোল জেড প্রেস করবেন, যতবার কন্ট্রোল জেড প্রেস করবেন ততবার একটা স্টেপ করে সে ব্যাকে চলে আসবে। আবার সাপোজ মনে করেন কন্ট্রোল জেড প্রেস করতে করতে সবই তো ডিলিট হয়ে গেল, মানে সবই নাই হয়ে গেছে, এখন চাচ্ছেন যে আবার রিডু করতে, তাহলে কন্ট্রোল শিফট ধরে এখন যদি আপনি জেড প্রেস করেন, জেড প্রেস করতে থাকেন, এই যে একটা করে শেপ আবার চলে আসবে। এটা কিন্তু আমি ক্রিয়েট করি না, এটা কি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করলাম নাকি কন্ট্রোল জেড দিয়ে করলাম? কন্ট্রোল শিফট জেড দিয়ে করে ফেললাম। এখন দেখেন এগুলো তো হচ্ছে মনে হচ্ছে সাদা শেপ, এগুলোর কোনো কালার নাই, রং নাই। তার মানে এগুলোকে একটু কালারফুল যদি আমি করতে চাই, রিডু আনডু নিয়ে তো কারো কোনো প্রবলেম হবে না নাকি? কোনো ভুল করে ফেললে কন্ট্রোল জেড দিয়ে দেবেন, ওকে, তাহলে ব্যাকে চলে আসবে। আচ্ছা, এখন চাচ্ছি আমি এই শেপগুলোর কালার চেঞ্জ করতে। ও আরেকটা জিনিস, এখানে একটা জিনিস আমি ভুলে গেছিলাম। আমি তো এখানে রেক্ট্যাঙ্গুলার পাইলাম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল পাইলাম, ইলিপস টুল পাইলাম, পলিগন টুল পাইলাম, স্টার টুল পাইলাম। এই ফ্লেয়ার টুলটার কাজ আমি পরে দেখাবো, বিকজ এটার এখন কাজ নাই। এটা কিন্তু একটা শেপ টুল না, এটা সোলার ফ্লেয়ার বলা হয়, মানে সূর্যের কিরণ ক্রিয়েট করার জন্য এই টুলটা ব্যবহার করা হয়। তো এটার কাজ আমরা পরে দেখবো, আপাতত আমরা শেপ বিল্ডিং এর টুলগুলো নিয়ে কাজ করি, ওকে। আচ্ছা, এখানে এই টুল আছে। এখন কথা হচ্ছে ট্রায়াঙ্গেল কিভাবে বানাবো? ট্রায়াঙ্গেল, এখানে কি ট্রায়াঙ্গেল আছে? এগুলোই আমার হচ্ছে, এগুলোই সবগুলো হচ্ছে আমার শেপ টুল। এখন কথা হচ্ছে এখানে কিন্তু ট্রায়াঙ্গেল নাই, কিন্তু আমার সাপোজ এখন ট্রায়াঙ্গেল লাগবে, তাহলে ট্রায়াঙ্গেলটা আবার কিভাবে বানাবো? পলিগন টুলকে আপনার ডাউন কি দিয়ে টান দিলেই তো আমার মনে হয় ট্রায়াঙ্গেল হয়ে যাবে। আচ্ছা, আমি বলতেছি পলিগন এবং স্টার টুল, এই দুইটা শুধু পলিগন এবং স্টার টুল না, পলিগন এবং স্টার টুল এই দুইটা দিয়ে আমি ট্রায়াঙ্গেল বানাতে পারবো। সাপোজ আমি এই যে ধরে আছি, আমি কিন্তু মাউসটা এখনো ছাড়ি নাই, মাউসটা যদি আমি ছেড়ে দেই, এখন ছেড়ে দিলাম, এই যে এখন শেপটা ক্রিয়েট হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি। আচ্ছা দেখেন, আমি আবার ধরলাম, ধরে আমি যদি আমার কিবোর্ডে দেখবেন যে কর্নারে 4টা অ্যারো কি আছে, আপ অ্যারো কি, ডাউন অ্যারো কি, লেফট অ্যারো কি এবং রাইট অ্যারো কি, এই 4টা অ্যারো কি আছে। আমি এই অ্যারো কিগুলোর যদি ডাউন অ্যারো কিটা একটা চাপ দেই, দেখেন
একটা করে কর্নার কমে গেছে। এটা তো হেক্সাগন ছিল, এখন পলিগন, এখন 5টা কর্নার হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ছেড়ে দেই, তার মানে এইটা আর এটার ভিতর পার্থক্য কি? এই দুটো কি সেম? একটা কর্নার কিন্তু নাই হয়ে গেছে। সিমিলার ভাবে পলিগন ধরে এই দেখেন এখন কিন্তু পলিগন আর পলিগনের মতো কাজ করতেছে না, এখন কি হয়ে গেছে, সরি এখন হেক্সাগনের মতো কাজ করতেছে না, এখন পলিগন হয়ে গেছে। ওটা হেক্সাগন ছিল, তারপরে নাম দিছে পলিগন, যাই হোক ওটা মনে হয় ভুল করে দিছে। তো আমি যদি আবার আরেকটা অ্যারো কি চাপি, দেখেন একটা কর্নার নাই হয়ে গেল। এই যে আর কিন্তু কাজ হবে না, ট্রায়াঙ্গেল হয়েছে। এখন যদি শিফট চেপে ধরে আমি এটাকে ছেড়ে দেই, তার মানে আমি পলিগন টুলটা ব্যবহার করে কিন্তু আমি 5 কর্নারের একটা শেপ, 3 কর্নারের একটা শেপ ক্রিয়েট করে ফেলতে পারতেছি। হ্যাঁ, আবার যদি এখন যদি আমি চাই যে আবার হেক্সাগনটা ক্রিয়েট করতে বা পলিগনটা ক্রিয়েট করতে, তাহলে কিন্তু আবার আমাকে কি করতে হবে, আপ অ্যারো কি চাপতে হবে। এই দেখেন স্কোয়ার করে ফেলছি, তার মানে পলিগনটা দিয়ে আমি স্কোয়ারও বানাতে পারি, পলিগনটা দিয়ে ট্রায়াঙ্গেলও বানাতে পারি, পলিগনটা দিয়ে আমি হেক্সাগন, আরো যদি আপ অ্যারো কি একটা চাপি, আপ অ্যারো কি, আপ অ্যারো কি, আপ অ্যারো কি, এই দেখেন যতবার আমি একটা করে আপ অ্যারো কি চাপবো, ততবার করে একটা করে আমার কর্নার বাড়বে। আচ্ছা, এই সেম কাহিনীটা পলিগন টুল দিয়ে যেহেতু হচ্ছে, এইটা আবার আমার স্টার টুল দিয়েও হবে। স্টার টুল কি, আমি যদি স্টার টুলটা ধরি, এখন ধরা আছে পলিগন টুল, এখন পলিগন টুল পলিগনের মতো কাজ করতেছে না, বিকজ আমি কাস্টমাইজ করে অক্টাগন বা 12 কোণ বানায় রাখছি। তো এটাকে কি করে দিতে হচ্ছে, ডিলিট করে দিয়ে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, পলিগন টুলটা ধরে আমি এখন স্টার বানাবো, কি করে ট্রায়াঙ্গেল বানাবো, তো ট্রায়াঙ্গেল বানিয়ে দিলাম, ডাউন অ্যারো কি চেপে এই তো ট্রায়াঙ্গেল বানিয়ে ফেলছি এটা দিয়ে। সিমিলার ভাবে আমি যদি এখন কিন্তু পলিগন আর পলিগন নাই, ট্রায়াঙ্গেল যেহেতু বানাইছি, তার মানে এখন সবসময় ট্রায়াঙ্গেলই ক্রিয়েট হবে। আবার যদি স্টার টুলটা ধরি, স্টার টুল স্টার ক্রিয়েট হচ্ছে, আমি কিন্তু এখনো মাউসটা ছাড়ি নাই। আমি যদি এখন আবার ডাউন অ্যারো কি চাপি, দেখেন আগে স্টারের 4টা কর্নার ছিল, এখন স্টারের কয়টা, কি বলি 5টা কর্নার ছিল, এখন কয়টা কর্নার, 3টা কর্নার, সরি 5টা ছিল, এখন 4টা হয়ে গেছে। 4টা। আবার যদি আমি স্টার টুলটা ধরাই আছে, তো স্টার টুলটা ধরে যদি এখন আবার একটা ডাউন অ্যারো কি চাপি, তো 4টা কর্নার থেকে কি হয়ে গেল, এখন কিন্তু ট্রায়াঙ্গেল হয়ে গেছে, মানে 3টা কর্নার হয়ে গেছে। তার মানে কিন্তু আমি স্টার টুল দিয়েও ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট করে ফেলতে পারি। আমি কি টুল দিয়ে করলাম, স্টার টুল দিয়ে, যা শুধু ধরে রেখে আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি চাপ দিয়ে। আচ্ছা, এখন যদি আমি আপ অ্যারো কি চাপতে থাকি, দেখেন যতবার আপ অ্যারো কি চাপবো, ততবার একটা করে কি বাড়বে, কর্নার বাড়বে। আমি যদি ধরে থাকি, এরকম ধরে থাকি, দেখেন বাড়তে 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 কি কি হচ্ছে, কর্নার বাড়তেছে, কর্নার বাড়তে বাড়তে এই যে এরকম হয়ে গেছে। তো এখন যদি আমি স্টার টুলটা দিয়ে আবার স্টার ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু স্টার হচ্ছে না। এটা কি একটা প্রবলেম নাকি? ওয়ান কাইন্ড অফ প্রবলেম, ওয়ান কাইন্ড অফ প্রবলেম। প্রথমে যখন আমি ইলাস্ট্রেটর শেখা শুরু করছিলাম, তখন ভাবতেছিলাম আল্লাহ কি জানি হয়ে গেছে, শেষ আমার ইলাস্ট্রেটর নষ্ট। বাট কিছুই না, জাস্ট আমি এই যে বানায় রাখছিলাম, সেই জন্য এখন যতবার আমি স্টার টুলটা দিয়ে কাজ করতে যাচ্ছি, ততবার ওই সেম জিনিসটাই হচ্ছে। তো এটাকে ব্যাকে ফিরে নিয়ে আসতে হলে, এইটা যদি আবার ব্যাক স্পেস ক্লিক করি, তাহলে কাজ করবে না। ব্যাক স্পেস না ক্লিক করে আমরা কি করব, টান দিয়ে ধরবো, ছাড়ার আগে ডাউন অ্যারো কি চাপ দিয়ে ধরে রাখবো। ডাউন অ্যারো কি চাপ দিয়ে ধরে রাখলে এই দেখেন আস্তে আস্তে একটা করে অ্যাঙ্কার পয়েন্ট কমতেছে, একটা করে পয়েন্ট কমতে কমতে এই যে আবার 5 স্টারে চলে আসে। অলওয়েজ চেষ্টা করবো এটাকে ডিফল্ট রাখার, আবার কাস্টমাইজ করে, মানে হুটহাট করে যেন কাস্টমাইজ না করে ফেলি। ওকে, আচ্ছা এতটুকু যে আমরা করলাম, যাদের ইলাস্ট্রেটর আছে, জাস্ট এই কয়টা শেপ আমাকে বানায় দেখেন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড পলিগন, স্টার এবং হচ্ছে এই যে ভাই বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই। আপনি আমার সাথে কথা বলতেছেন কেন? মোবাইল দিয়ে। ওকে, যাদের আছে তারা একটু ট্রাই করেন, প্র্যাকটিস, বিকজ আমার ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হতে হবে, আমি আপনাদেরকে দেখাবো, ওইটা আপনাদেরকে প্র্যাকটিস করাবো। সো এটাই হচ্ছে কাজ। যদি প্র্যাকটিস না করেন, ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইন শেখা পসিবল হবে না। আপনাদের হোমওয়ার্ক থাকবে যদিও, আমি দেখার পর পরবর্তীতে আবার আপনাদেরকে কালার চেঞ্জ কিভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখাবো। আমরা কি প্র্যাকটিস করতেছি? কে 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 প্র্যাকটিস করতেছি একটু কমেন্ট করে দিই।
Okay, that's good. Okay. আচ্ছা, আমাদের সাথে বর্ষণ রয়, আপনার নামটা আমি বারবার উচ্চারণ করতে পারতেছি না। আচ্ছা, বর্ষণ রয় ভাই, যদি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতেন, দেখি আপনি কি করলেন। জি ভাই, আপনার প্রেজেন্টেশনটা অফ করেন। ওকে, আমরা আচ্ছা। বর্ষণ রয় ভাইয়ের প্রেজেন্টেশন দেখতেছি এখন। ওকে, সুন্দর হয়েছে মোটামুটি। আমি যেগুলো কাজ করে ফেলছি অলরেডি করে ফেলছেন, তার মানে আপনি এই ধরনের শেপগুলো এখন ক্রিয়েট করতে পারবেন। ওকে, জি ভাই। আর কেউ দেখাতে চান? জি স্যার, ওকে, আস্তে আস্তে বসতে। শুরু করেন। আচ্ছা, দেখাচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে এই তো চলে আসছে। পারফেক্ট। তার মানে আমি শেপ ক্রিয়েট করতে পারবো। এই ডিফল্ট যে কটা শেপ আছে এই কটা শেপ আমার ক্রিয়েট করতে আর প্রবলেম হবে না। থ্যাংক ইউ। আর কেউ? এমডি ইমরান হোসেন ভাই, আপনি বলতেছেন করতেছি। ওকে, শুভ আহমেদ ভাই প্রেজেন্টেশন করতেছে। ওকে, সুন্দর হয়েছে, মোটামুটি শেপগুলো ক্রিয়েট করতে পারছি। সুন্দর, পারফেক্ট। তারপর আর কেউ? স্যার আমি দেখাবো। ওকে, শিওর। দেখাচ্ছি এটা। প্রেজেন্ট নাও, এখানে ক্লিক করেন। প্রেজেন্ট নাও একটা অপশন আছে, নিচে দেখেন প্রেজেন্ট নাও, একদম ডান সাইডে। ওখানে দেখাচ্ছে স্যার, ক্যান শেয়ার ইউর স্ক্রিন, ইউ মাস্ট গ্রান্ট প্রেজেন্ট হ্যাঁ পারমিশন ইউর অর্ডার। হ্যাঁ, ইয়েস করেন। ওকে দেন, উপরে দেখেন একটা অপশন। ডিসমিস আসছে। আচ্ছা, এই দেখেন এখানে ক্লিক করার পর একটা নতুন অপশন আসবে। প্রেজেন্ট, এখানে ক্লিক করার পর একটা অপশন আসবে। এখান থেকে আপনাকে মাঝে মাঝে পারমিশন দিতে হয়। এই যে এইরকম অপশন একটা আসে, অ্যালাউ দিতে হবে, যে আপনার ক্যামেরা অ্যালাউ, সেকেন্ড স্ক্রিন শেয়ারিং অ্যালাউ। এখানে যে অপশন থাকে তাহলে ওটা অ্যালাউ করে দিতে হবে, আদারওয়াইজ প্রেজেন্টেশন পারবেন না। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাই তাহলে। ওকে, আমরা এই ধরনের শেপগুলো তো অলরেডি ক্রিয়েট করে ফেলছি, কিন্তু যখন আমরা কোনো শেপ ক্রিয়েট করতেছি, একটা শেপে কি থাকে, একটা ফিল কালার থাকে আর একটা স্ট্রোক কালার থাকে। আমি কথা হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালারটা আবার কি? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি। এখন দেখেন, এই যে শেপটা আমি ক্রিয়েট করলাম, এটার সাইড দিয়ে একটা কালো কালার আছে, আছে কি না? এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, দেখেন এটার সাইড দিয়ে কি কালার আছে? একটা কালো বর্ডার আছে। এই কালো বর্ডারটাকে বলা হচ্ছে স্ট্রোক। তো কালো বর্ডার স্ট্রোক হতেও পারে, স্ট্রোক নাও হতে পারে। বাট স্ট্রোক আমি বুঝবো কিভাবে যে আসলে এটা স্ট্রোক আছে কি না? কেউ কি কমেন্ট করছে নাকি? ওকে, আচ্ছা। তো দেখেন, যখনই সিলেকশন টুল দিয়ে আমি এই শেপটাকে সিলেক্ট করতেছি, তখনই এখানে দুইটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে আমার ফিল কালার, একটা হচ্ছে আমার স্ট্রোক কালার। আচ্ছা, কেউ কি জয়েন করতে যাচ্ছে নাকি? ওকে, আমাদের সাথে আর কেউ জয়েন করছে।
তো দেখেন স্ট্রোক আসলে আমার আপাতত দরকার নাই, মানে সাইডের যে এই কালো বর্ডারটা আছে এই বর্ডারটার আসলে আমার দরকার নাই। আমার কি দরকার, শুধু সাদা অংশটুকু দরকার। তো আমি এটাকে রিমুভ করব কিভাবে? এইখানে দেখেন দুইটা অপশন আছে। এই সাদাটা মিন করতেছে হচ্ছে ভিতরের সাদা কালারটুকু, এই কালোটা মিন করতেছে স্ট্রোক কালার, মানে এই কালোটুকু। আমি চাইলে এই স্ট্রোকটুকুকে বাড়ায় দিতে পারি। এখানে যদি ক্লিক করি দেখেন স্ট্রোক অপশন এখানে দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি এই স্ট্রোক কি হচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমি যদি স্ট্রোক ডাউন করে দিই আস্তে আস্তে কমতেছে, আস্তে কমে। কিন্তু আমার আসলে স্ট্রোক নিয়ে যেহেতু আমি কাজ করব না, তো আমি এই স্ট্রোকটা উপরে আছে ফিল, এখন কোন কালারটা উপরে আছে, ফিল কালার না স্ট্রোক কালার? লেয়ার, এটা সাপোজ মনে করেন এটা লেয়ার, একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার থাকে। তো আমি যেটা সিলেক্ট করতেছি সেই লেয়ারটা কিন্তু উপরে উঠে আছে। এখন কোনটা সিলেক্টেড আছে, মানে উপরে আছে, স্ট্রোক কালার উপরে আছে। তার মানে আমি যদি এখন এইটাতে ক্লিক করি, এই যে নন, এটার অপশনই বলা চলে এটা, যদি আমি এখানে ক্লিক করি সাথে সাথে স্ট্রোকের মাঝখানে একটা কি চলে আসছে, লাল দাগ চলে আসে। দ্যাট মিন্স এটা স্ট্রোকটা আমি নিউট্রাল করে দিলাম, মানে স্ট্রোকটাকে বলা চলে ডিলিট করে দিলাম। ডিলিট হয়নি, মানে স্ট্রোকটাকে নিউট্রাল করে দিলাম, নন। আবার যদি সাপোজ মনে করেন আমি স্ট্রোক চাচ্ছি না, আমি স্ট্রোক চাচ্ছি, আমি মনে করেন লাল কালার স্ট্রোক দিতে চাই, তো আমি এইটা সিলেক্ট করব আগে, যে শেপটার উপরে লাল কালারের স্ট্রোক দিতে যাচ্ছি সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ডাবল ক্লিক করব, এরকম ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখন যে কালার এই প্যালেটটা আসবে এটাকে বলা হয় কালার পিকার প্যালেট। তো এই কালার পিকার প্যালেটে আমি যে কোনো কালার এইখান থেকে রেঞ্জ চুজ করতে চাই, রেঞ্জ চুজ করতে পারি। রেঞ্জ বলতে বুঝাচ্ছি আমি কি আমার কালারটা পিঙ্ক কালারের ভিতরে নেব, নাকি গ্রিন কালারের ভিতরে নেব, নাকি ব্লু কালারের ভিতরে নেব। তো আমি কি করতে পারি, এখান থেকে ওই কালারটা চুজ করে নিতে পারি। তো আমি চাচ্ছি আমি গ্রিন কালারের ভিতরে নিতে, তো আমি এখান থেকে চুজ করলাম গ্রিন রেঞ্জ। ওকে, গ্রিন রেঞ্জের ভিতরে আমি কালারটাকে নিয়ে আসলাম। এখন চাচ্ছি যে না, আসলে গ্রিন রেঞ্জের ভিতর তো নিয়ে আসছি, এইটাকে চাচ্ছি আমি একটু সফট গ্রিন করতে, মানে এই কালারটা করতে। এইটার দিকে খেয়াল রাখবেন। তো এইখানে যে কালারটা শো করবে সেই কালারটাই এখানে স্ট্রোক হিসাবে বা ফিল হিসাবে শো করবে। সাপোজ চাচ্ছি আমি একটু ডিপ গ্রিন দিতে, এই যে ডিপ গ্রিন, তার মানে এটা কি কালার হয়ে গেছে, ডিপ গ্রিন কালার হয়ে গেছে। তো যেটা একটা পছন্দ সেটা আমি নিতে পারবো। আমি তো এখন আপাতত গ্রিনের ভিতরে নিচ্ছি, আমি যদি চাই ব্লুর ভিতরে নিতে, সাপোজ এই যে ব্লুর রেঞ্জের ভিতরে নিয়ে আসলাম। এখন যদি আমি এখান থেকে কালার রেঞ্জটা পিক করি যে সফট না, আমি একটু হালকা সফট ব্লু চাচ্ছি, এই যে এটা ঠিক আছে। ওকে, এখন যদি আমি ওকে দেই দেখেন কি হয়। ওকে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু স্ট্রোক চলে আসছে। স্ট্রোকটা আসলে ছোট, সেই জন্য বোঝা যাচ্ছে না। এই যে দেখেন স্ট্রোকের কালার এখানে দেখাচ্ছে, স্ট্রোক এখানে দেখাচ্ছে, দ্যাট মিন্স এটার সাথে স্ট্রোক একটা আছে। স্ট্রোক যদি না থাকতো তাহলে এখানে নিউট্রাল দেখাতো। আমি চাচ্ছি এখন স্ট্রোকটা বাড়াই দিতে। এখন যদি স্ট্রোকের এই অপশনটাতে এসে আমি যদি এখানে আপ ক্লিক করে ধরে থাকি, দেখেন বাড়তে 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 ব্লু স্ট্রোকটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আমি যদি আবার চাই কালার চেঞ্জ করতে, ধরে সিলেক্ট করে আবার এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখন আমি এটাকে রেড করে দেবো। সাপোজ লাল চাচ্ছি আমি, ওকে লাল হয়ে গেছে। ওকে, আমি স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারলাম, যেহেতু স্ট্রোক সিলেক্ট আছে স্ট্রোকের কালার চেঞ্জ হচ্ছে। এখন চাচ্ছি না, আমি আসলে স্ট্রোকের কালার চেঞ্জ করতে চাই না, আমি চাচ্ছি কি এই সাদার কালারটা চেঞ্জ করব। এটাকে বলা হচ্ছে ফিল কালার। এতক্ষণ তো স্ট্রোক নিয়ে কাজ করতেছিলাম, মানে এটা নিয়ে কাজ করতেছিলাম, এখন কি নিয়ে কাজ করব, ফিল কালার নিয়ে কাজ করব। তো এটা ধরে এটা সিলেক্ট করে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, ওই সেম কালার প্যালেটটা কিন্তু এখানে শো করতেছে। এখন যদি আমি চাই যে না মাঝখানে আমি গ্রিন দিতে চাই, সাইড দিয়ে লাল মাঝখানে গ্রিন, ওকে গ্রিন দিয়ে দিলাম, গ্রিন কালার হয়ে গেছে। আবার যদি চাই চেঞ্জ করতে, আবার ডাবল ক্লিক করে আমি এটার কালার আবার চেঞ্জ করে দিতে পারি। এই তো মোটামুটি কালার চলে আসছে। এখন কথা হচ্ছে না, আমি চাচ্ছি মাঝখানের এই জায়গাটুকুই রেড করতে এবং স্ট্রোক কালারটাই চাচ্ছি আমি গ্রিন করতে। তার মানে কি রিভার্স করে দেবো, ফিলটাকে স্ট্রোকে দিয়ে দেবো, স্ট্রোকটাকে ফিলে দিয়ে দেবো। দেখেন এখানে একটা অপশন আছে, এই যে এই অ্যারো কিটার কাজই হচ্ছে এটা, এই স্ট্রোক কালারটাকে ঘুরায়া ফিল কালারে দিয়ে দেবে, ফিল কালারটাকে ঘুরে স্ট্রোক কালারে দিয়ে দেবে। তার মানে যদি আমি এখানে একটা ক্লিক করি, কি হয়ে গেছে, স্ট্রোক কালারটা ঘুরে গেছে। আচ্ছা, এখন কালার কোনটা সিলেক্টেড আছে, মানে উপরে আছে কোনটা, ফিল কালার, ফিল কালার উপরে আছে। ওকে, দ্যাটস গুড। আমি যদি চাই যে ফিল কালার আমি চাচ্ছি না, এখন যদি মানে ফিলের কোনো কালারই আমি চাচ্ছি না, কোনো কালার আমার দরকার নেই, তার মানে ফিলটা সিলেক্টেড আছে। এখন যদি আমি ননে ক্লিক করি, দেখেন মাঝখানে কিন্তু আর কিছুই নাই।
তার মানে কি, এটা যদি আমি ঘুরাই দেখেন ভিতরে ফাঁকা, মানে নিচের জিনিস দেখা যাচ্ছে, নিচের বোর্ড গুলো দেখা যাচ্ছে। আচ্ছা যদি আমি এবার এটাকে রেড করে দেই, হ্যাঁ কালারটাকে আবার ডাবল ক্লিক করলাম, এখানে ফিল কালারটাতে ডাবল ক্লিক করে আবার আমি এখানে ব্লু এই কালারটা করে দিলাম, করে দিয়ে ওকে দেই। দেখেন এখন কিন্তু নিচের জিনিসটা দেখা যাচ্ছে না। নিচের জিনিসটা বলতে আমি কি বুঝাচ্ছি এখন সেটা বুঝতে হবে। এই যে লেয়ার গুলো আমি ক্রিয়েট করছি সমস্ত লেয়ার গুলো কিন্তু সেম ভাবেই কাজ করবে। সাপোজ এটার কালার চেঞ্জ করতেছি, আগে এটা সিলেক্ট করবো, এতক্ষণ তো এটা সিলেক্টেড ছিল। কিভাবে বুঝলাম? এই যে কর্নারে বর্ডারটা দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে এটা সিলেক্টেড। আবার যদি আমি এইটাতে ক্লিক করি, সিলেকশনটা জাম্প করে কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, এটা দেখাচ্ছে ব্লু হয়ে আছে, তার মানে এটা এখন সিলেক্টেড। এখন এটার স্ট্রোক কালার, এই যে স্ট্রোক চাচ্ছি না, এটার আমি স্ট্রোক চাচ্ছি না, এটারও স্ট্রোক চাচ্ছি না, এগুলো কোনোটার আমি স্ট্রোক চাচ্ছি না, এগুলো সবগুলো ধরে এই যে টার্ম দিয়ে আমি কি করতে পারি, এট এ টাইমে মাল্টিপল শেপ ধরতে পারি, একটা একটা করে ধরা কষ্টকর। তো আমি কি করতেছি, এভাবে মাউসটা ধরে এরকম ভাবে টার্ম দিচ্ছি। তো টার্ম দেওয়ার পরে দেখেন হালকা ডট দেখাচ্ছে, হালকা ডট ডট একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। তো এই বক্সের ভিতরে যতগুলো শেপ করে যাবে সবগুলো সেট অটোমেটিকলি সিলেক্টেড হয়ে যাবে, সবগুলো শেপ। তো সিলেক্ট করে আমি চাচ্ছি এগুলোর সবগুলোর তো কালার সেম ছিল, সেজন্য এখানে কালার কিন্তু সেমই দেখাচ্ছে। আমি যদি চাই এটাকে নিউট্রাল করে দিতে, স্ট্রোক আর নাই, তার মানে এই শেপগুলোর স্ট্রোক আর নাই। এখন চাচ্ছি ফিল কালার চেঞ্জ করে দিতে সবগুলার, সিলেক্টেড কিন্তু সবগুলোই আছে। এখন যদি আমি এখানে গ্রিন করে দেই বা ইয়েলো করে দেই, দেখেন এগুলোর সবগুলো কিন্তু ইয়েলো হয়ে গেছে। আচ্ছা আমি এটার কালার চেঞ্জ করে দিলাম সেম ভাবে, এটার কালার গ্রিন করে দিলাম, এটার কালার আমরা অরেঞ্জ করে দেই। তার মানে এই সেম টেকনিক ইউজ করে কিন্তু আমাদেরকে এইগুলোর কালারগুলো চেঞ্জ করতে হবে। আমি কিন্তু ফিল কালার নিয়ে কাজ করতেছি, স্ট্রোক নিয়ে কাজ করতেছি না। এটার আবার স্ট্রোক আছে, ধরার সাথে সাথে স্ট্রোক কি হচ্ছে, এটার কি স্ট্রোক আছে, দেখে কি বোঝা যাচ্ছে এটার স্ট্রোক আছে? এটা স্টক নাই, এই যে আমি আসছে আছে কিন্তু দেখতে যাচ্ছে নাই কিন্তু আছে। এই তো এই ভুলটা কখনোই করবেন না, কারণ আপনি কখনো এটা দেখে বুঝবেন না যে এটা আসলে স্ট্রোক আছে কি নাই। কিভাবে বুঝবেন? এটা সিলেক্ট করার পর, এই যে এটা সিলেক্ট করার পর এই যে এখানে দেখাবে, এই প্যালেটটাতে দেখাবে যে আসলে স্ট্রোক আছে কিনা। তার মানে এটা সিলেক্ট করার পর দেখাচ্ছে এটাতে শুধু হলুদ কালার আছে, তার মানে এটা শুধুই সলিড হলুদ কালারই এক্সিস্ট করতেছে এটাতে, এটার কোনো স্ট্রোক নাই। আবার যদি এটাতে ক্লিক করে দেখেন এটা শুধুই গ্রিন কালার এখানে শো করতেছে, দ্যাট মিন্স এটার কিন্তু স্ট্রোক নাই। কিন্তু যখনই আমি স্টার্ট টুলটা ধরতেছি, ধরার সাথে সাথে কি দেখাচ্ছে এখানে কালার আছে, স্ট্রোক কালার আছে। তো আমরা চোখ দিয়ে দেখে কিন্তু অনেক সময় নাও ধরতে পারি যে আসলে এখানে স্ট্রোক আছে কিনা। জাস্ট সিলেক্ট করে দেখে বুঝবেন যে আসলেই এখানে আছে কিনা। যেহেতু স্ট্রোকের দরকার নেই, তো আমি স্ট্রোকটা সিলেক্ট করে নিউট্রাল করে দিলাম। এখন এটার স্ট্রোক আছে, এখন যদি ধরি এই দেখেন এখন কিন্তু এখানে স্ট্রোক কালার দেখাচ্ছে। আচ্ছা তো এই শেপগুলো আমি কি করলাম, কাস্টমলি কালারগুলো চেঞ্জ করলাম। এখন কথা হচ্ছে দেখেন প্রথম আমি শেপ কোনটা ক্রিয়েট করছিলাম, এইটা রেক্ট্যাঙ্গুলারটা পিঙ্ক কালারের রেক্ট্যাঙ্গেলটা Pink color. করছিলাম। পরবর্তীতে ক্রিয়েট করছি এইটা, পরবর্তীতে ক্রিয়েট করছি এইটা, পরবর্তীতে ক্রিয়েট করছি এইটা, পরবর্তীতে ক্রিয়েট করছি এইটা। এখন কথা হচ্ছে তার মানে কি সবার প্রথমে আছে কোনটা, এইটা, এটা কি পিঙ্ক কালার রেক্ট্যাঙ্গুলার। হ্যাঁ এটা, এটা সবার প্রথমে আছে, তারপরে আছে এটা, তারপর আছে এইটা। এটা উল্টায় যাবে, সরি ঘুরাই দিতে হবে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তার মানে সবার প্রথমে যেহেতু এটা ক্রিয়েট করছি সবার নিচে যাবে এটা, এটা মনে করেন সবার নিচে। তারপরে যেহেতু এটা ক্রিয়েট করছি এটা থাকবে সবার উপরে, তারপরে যেহেতু এটা ক্রিয়েট করছি এটা যাবে সবার তার উপরে, তারপরে যেহেতু এটা ক্রিয়েট করছি এটা যাবে তার উপরে, এইভাবে যাবে। এখন চিন্তা করেন যে এগুলো হচ্ছে এক একটা লেয়ার, এগুলো কি এক একটা লেয়ার। আপনি যদি মনে করেন উপর থেকে এই বস্তুগুলোকে দেখতে চান, সাপোজ এটা একটা বস্তু, এগুলো এক একটা বস্তু, আপনি কি নিচের বস্তুটাকে দেখতে পারবেন না, মানে আমি एग्जांपल স্বরূপ বুঝাচ্ছি। সাপোজ আমি ফার্স্ট এই বিজনেস কার্ডটা ধরলাম, আমাকে দেখা যাচ্ছে স্ক্রিন না দেখে আমাকে দেখেন, মানে আমার ইয়াটার উপরে ক্লিক করেন, ওকে তাহলে আমি করে দিচ্ছি। হ্যাঁ এবার দেখেন সাপোজ মনে করেন এটা একটা বিজনেস কার্ড, তো আমি ফার্স্টে ধরলাম এই বিজনেস কার্ড, এখানে ছিল মনে করেন আমি এটা ধরলাম বিজনেস কার্ডটা। তো এইটা কি হলো, এক ধাপ পিছে চলে আসছে, প্রথম এটা ধরছি, তারপর মনে করেন সাপোজ এটা আমার ফোন, এটা আমি ধরলাম,
তো এখন আপনি কি দুইটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। প্রথমে যেহেতু এটা ধরছিলাম, তো এটা কোথায় আছে? আমার কাছে আছে। পরে যেহেতু এটা ধরছিলাম, এটা মনে করেন আপনার কাছে আছে, মানে উপরের দিকে যাচ্ছে, উপরে যাচ্ছে। তো এখন কিন্তু দুইটা একটা আরেকটার উপরে নাই, সেজন্য আপনি না। দুইটা দেখতে পাচ্ছেন। কিন্তু যদি আমি দেখা- এখানে দেই, দুইটা কিন্তু এক্সিস্ট আছে, আপনি কি এটা দেখতে পাচ্ছেন বিজনেস কার্ডটা? না এখন দেখা দেখা যাচ্ছে সেম কাজটা, মানে এই যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, সেম জিনিসটা আপনাদের ইলাস্ট্রেটরে ঘটবে। মানে আপনি সাপোজ প্রেজেন্টেশনে চলে যাই, সেম কাজটা আপনার এই ইলাস্ট্রেশনে করবে। আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে? জি আচ্ছা, সেম কাজটা এখানে ঘটবে। সেটা হচ্ছে সাপোজ যেহেতু সবার প্রথমে আমি এইটা ক্রিয়েট করছিলাম, লেয়ারে সবার নিচে আছে এইটা, তার মানে যদি এইটা আমি এটার উপরে নিয়ে আসি, কোনটা দেখাবে? গ্রিনটা দেখাবে নাকি ইয়াটা দেখাবে? তিনটা দেখা যায়। তিনটা দেখাবে পিঙ্কটা দেখাবে, তিনটে দেখাতে যায়। তাই নাকি? গ্রিন তাই নাকি? আচ্ছা ঠিক আছে, Green দেখাবে, দেখি। গ্রিনটা দেখা যাবে জি স্যার। এই জিনিসটা আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, ওকে? আমি ইচ্ছে করে এটা বললাম। তো আসলে এটার উপরে কখনো নিয়ে যাওয়া যায় না, যেহেতু এটা প্রথমে ক্রিয়েট হয়েছে, এটা অলওয়েজ নিচেই থাকে। এটা চাইলেও আমি এটার উপরে নিয়ে যেতে পারবো না। কেন পারবো না? বিকজ লেয়ারে এটা উপরেই আছে, এই শেপগুলো উপরেই আছে সবসময়। আমি যদি ইলাস্ট্রেটরের লেয়ার অপশনে চলে যাই, এই যে এটাকে লেয়ার অপশন বলে, আমি এখান থেকেও যাইতে পারি। উইন্ডোজে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করতে পারি? লেয়ার কোথায় গেল? লেয়ার খুঁজে পাচ্ছি না কেন? লাইনের উপরে ভাই এই যে উপরে লেয়ার ইনফরমেশন স্যার। আচ্ছা, এই উইন্ডোজ থেকে লেয়ারে ক্লিক করলাম, এই যে এই প্যালেটটা চলে আসলো। এই প্যালেটটাতে একটু বুঝাই, এই জিনিসটা আমার বুঝতে হবে, কারণ অনেক ক্ষেত্রে হয়তো বলতে পারেন যে হারাই গেছে, লেয়ার হারাই গেছে। আচ্ছা, স্টার এগুলো বাদ দিয়ে ওকে, ডিলিট করে দিচ্ছি এগুলো। এখন দেখেন এইখানে কি অবস্থায় আছে। আমি যে সিকোয়েন্সে সাজাইছি সেই সিকোয়েন্সে কি আছে? না উপর থেকে নিচে হ্যাঁ, উপর থেকে নিচে তো ঠিক আছে, এই যে স্যার। color, আছে, ঠিক আছে। এটা হচ্ছে ঠিক আছে। তারপরে কি গ্রিন, তারপরে কি রেড, তারপরে কি পলিগন, তারপরে কি স্টেপন। আচ্ছা, এখন যদি আরেকটা শেপ ক্রিয়েট করি, সাপোজ মনে করেন আমি স্টার শেপটা ক্রিয়েট করি। স্টার শেপটা ক্রিয়েট করে উপরে যাবে এক্স্যাক্টলি স্টার শেপটা ক্রিয়েট করে আমি মনে করেন এটার কালার কি করে দেই, এটার কালার এখান থেকেও চেঞ্জ করা যায়। এই যে এখানে এই দুটো দিয়ে কালার যে চেঞ্জ করলাম না, এখানে কিছু ডিফল্ট কালার থাকে, তো এখানেও আপনি কালার চাইলে চেঞ্জ করে দিতে পারেন। একে বলা হয় কালার সোয়াচেস। তো এখান থেকেও যদি চাই আমি এখান থেকেও চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, এটা সাপোজ মনে করেন এটার কালার একটু এই কালার বা বেগুনি, ওকে এই কালারই করে দিলাম। হ্যাঁ থাক। আচ্ছা, তো দেখেন এইটা কি এইটার নিচে হয়েছে? দিলাম, আমি ঢুকাই দিলাম এটার নিচে। আমি তো করতে পারি, ঘুরাই নিচে দিতে পারি, কিন্তু আসলে কি এটার নিচে এটা আছে লেয়ারে? না ভাইয়া না হ্যাঁ। তো আপনি যে শেপটা ওটা পরে কি হ্যাঁ পরে যেহেতু ক্রিয়েট হয়েছে, তার মানে কি এটা কিন্তু এগুলোর নিচে যাবে না, এটা উপরে। এটার উপরে যাবে। তার মানে আমি যদি চাই যে এইটা এটার নিচে নিয়ে আসতে, কোনটা দেখা যাবে বলেন না? যেটা ওই জায়গায় সিলেক্ট করা আছে সেটাই করবে। মনে করেন এই এখানে- পিঙ্ক স্কয়ার শেপটার নিচে নিয়ে আসলাম, Orange- নিচে নিয়ে আসলাম, কোনটা দেখা যাবে? মানে পিঙ্ক শেপটা Star. দেখতে পারবো নাকি স্টারটা দেখতে পারবো? অরেঞ্জটা দেখা যাবে। জি স্যার। তিনটা দেখে যাবে না স্যার, স্টার দেখা যাবে। অরেঞ্জ ভাইয়া উপর থেকে দেখলে 20টা দেখি ফার্স্ট চোখে পড়বে Wait, আচ্ছা, আমি ইচ্ছে করে একটু আপনাদের সাথে মানে খেলতেছি বলা চলে। তো মেইন কথা হচ্ছে এই যে আমি নিচে নিয়ে আসতে বলছি না, এটা কখনোই নিচে নামবে না, এটা লেয়ারে তো সবার উপরেই আছে, তাই না? হ্যাঁ, একই অবস্থা নেই। যদি আমি এইটাকে এই পিঙ্ক শেপটার নিচে নিয়ে যেতে চাই, সাপোজ মনে করেন এই পিঙ্ক শেপটার নিচে আমি নিয়ে যেতে, কখনো নিয়ে যেতে পারবো না, মানে এইভাবে টেনে আমি কখনোই নিচে নিয়ে যেতে পারবো না। কিভাবে নিতে হবে? এই যে লেয়ার প্যালেটটা আছে না, লেয়ার প্যালেটে সবার উপরে যেহেতু এটা আছে, সেই কারণে নিচেরটা কি হয়ে গেছে, নিচের এই শেপটা হাইড হয়ে গেছে, তাই না? এটার উপরে আছে, তো কতটুকু দেখা যাচ্ছে? যতটুকু এই শেপটা নাই ততটুকু দেখা যাচ্ছে, তার মানে কি স্টারটা সবার উপরে। এখন যদি স্টারটা চাই যে এটার নিচে নিয়ে যেতে, তার মানে স্টারটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে টান দিয়ে আমাকে কি করতে হবে? নিচে নিয়ে আসতে হবে। তার অবস্থানটা চেঞ্জ করতে এখন হবে। দেখেন সাথে সাথে এখন কোন শেপটা নিচে আছে? এখন
কোন শেপটা নিচে আছে? স্টারটা হ্যাঁ অরেঞ্জ নিচে নিচে আছে আছে। হচ্ছে স্টারটা। তার মানে আমি যদি এটাকে উপরে নিয়ে আসতে চাই, সাপোজ মনে করেন এই যে লাল রেডটা, এখন কোনটা দেখাবে? লালটা দেখাবে না স্টারটা দেখাবে, সেটা বলেন। সার্কেলটা দেখাবে না স্টারটা দেখাবে? এখন তো ভাই মানে ফার্স্টে লাল সার্কেলটা দেখাবে, লালটা উপরে দেখাবে। লালটা উপরে দেখাবে। এই তো ধরতে পারছেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ইলাস্ট্রেটরে যখন কাজ করবেন তখন লেয়ার ওয়াইজ আপনার কাজগুলো হয়। এই যে আজকে যে জিনিসটা আমি বুঝালাম যে লেয়ার কোনটা উপরে থাকে, লেয়ার কোনটা নিচে থাকে, তার মানে লাস্ট যে শেপটা ক্রিয়েট করতেছেন সেটা কিন্তু সবার উপরে থাকে। আমি চাইলে টেনে এটাকে নিচে নামাই দিতে পারি। এই যে যদি এটাকে টান দিয়ে ধরে আমি এখন এখানে ছেড়ে দেই, এই যে এখন কি হয়ে গেছে, নিচে চলে গেছে। নিচে চলে গেছে। কিন্তু নিচে কার নিচে যায় নাই? মানে এই যে দেখেন সবুজটা কিন্তু উপরেই আছে। তারপর মনে করেন এখন সবুজটা ওকে। আচ্ছা এখন শোনা যাচ্ছে ভালো? আচ্ছা ঠিক আছে। তো আমি এই জিনিসটা কেন বুঝালাম, লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। তো যে শেপ আপনি যখন ক্রিয়েট করতেছেন সেই শেপটা কিন্তু অলওয়েজ উপরে আসতেছে। এই দেখেন কই চলে আসছে, একদম লেয়ারের উপরে। আরেকটা ক্রিয়েট করে ফেলছি, এটা লেয়ারের উপরে। তার মানে আমি যদি এটা এখানে নিয়ে আসি, তার মানে আমার কিন্তু ইয়ার টুলটা ব্যবহার হবে না। মানে এটা কিন্তু দেখা যাবে কি স্টারটা। এটাকে যদি নিচে নিয়ে যেতে চাই, এইখান থেকে টেনে নিতে পারি। আবার কি রাইট ক্লিক করে, শেপটা ধরে আছে, এটাকে রাইট ক্লিক করে এই দেখেন এখানে একটা অপশন আছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে যাওয়ার পর এখানে আমি ক্লিক করতে পারি সেন্ডেড টু ব্যাক। যদি আমি সেন্ডেড টু ব্যাকে ক্লিক করি, দেখেন এই স্টারটা কিন্তু উপরে ছিল, আমি কিন্তু টান দিয়ে নিচে নামাইনি। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি। লেয়ারের কোথায় আছে স্টারটা? উপরে। এখন যাচ্ছি আমি এটার নিচে নিতে, এটার নিচে নিতে, এটার নিচে নিতে। তাহলে কিভাবে নেব? এক, আমি এটাকে কি করতে পারি, টান দিয়ে এই যে এটা নিচে নিতে পারি। এই যে নিচে চলে গেছে। আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসছি, আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসছি। তো এখন দেখেন আরেকটা টেকনিক হচ্ছে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জে যে দেখেন এখানে একটা অপশন আছে সেন্ডেড টু ব্যাক। সেন্ডেড টু ব্যাকে দিলে এইটা কিন্তু সবার উপরে ছিল, যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের নিচে চলে গেছে। এবার বুঝতে পারছেন? তার মানে যদি আমি এটা এখানে নিয়ে আসি, এখন কোনটা দেখাবে? পলিগনটা দেখাবে। এক্স্যাক্টলি। তো এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে যে লেয়ারে কোনটা নিচে আছে কোনটা উপরে আছে। এখন সাপোজ যদি চাই আমি স্টারটাকে উপরে নিয়ে আসতে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে এই যে অ্যারেঞ্জে যে কি করব, ব্রিং ইট টু ফন্ট। একবারে ফন্টে চলে আসে। তো ব্রিং ইট টু ফন্ট এবং আর ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের ক্ষেত্রে কি করতে হবে? ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডটা অপশনটা কেন আমি বুঝাচ্ছি। ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড এই দুটো অপশন আসলে কেন, খুব ভালো কোশ্চেন। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দিয়ে আসলে কি বোঝাচ্ছে আমি এটা বুঝলাম এখানে। ওকে ওকে। আচ্ছা সাপোজ এটা সবার উপরে আছে, আমি চাচ্ছি না এটা সবার নিচে চলে যাক, আমি চাচ্ছি যে শুধু এই লেয়ারটার নিচে চলে যাক। তার মানে আমি এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে অ্যারেঞ্জে যাব। এখন যদি সেন্ডেড টু ব্যাক দিই তাহলে তো সবার নিচে চলে যাবে, কিন্তু আমি যদি সেন্ডেড টু ব্যাকওয়ার্ড দেই, সেন্ডেড টু ব্যাকওয়ার্ড, তাহলে দেখেন কার নিচে চলে গেছে, সবার নিচে কিন্তু যায় না। স্টারটা কার নিচে চলে গেছে? ট্রায়াঙ্গেলের নিচে চলে গেছে। তার মানে কি এখন ট্রায়াঙ্গেলটা উপরে আছে, এটা নিচে আছে। এটা তার মানে এটা যদি আমি এখানে নিয়ে আসি, কোনটা ভিজিবল হবে? ট্রায়াঙ্গেল ভিজিবল হবে। তো প্রথম দিনে আমি এই লেয়ারটা বুঝাই দিলাম, বিকজ লেয়ারটা যদি আমি না বুঝি পারফেক্টলি ইলাস্ট্রেশন করতে যে কিন্তু অনেক প্রবলেম হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, আজকের মতো আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি বিকজ অনেক লেট হয়ে গেছে। তো শেপ ক্রিয়েশন, যে কয়টা ডিফল্ট শেপ আছে সেই কয়টা শেপ আমরা ক্রিয়েট কিভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখলাম। ফাইল কিভাবে ওপেন করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। আমরা সফটওয়্যার আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে আমি কিছুক্ষণের ভিতরে হয়তো বা ইলাস্ট্রেটরের ড্রাইভ লিঙ্কটা দিয়ে দেবো, ইলাস্ট্রেটর এবং ফটোশপ। তো ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা আপনারা ভিডিও দেখে ইনস্টল করে নেবেন। ওকে। আর আমি এই যে আজকে আপনাদেরকে এইগুলো বানানো শিখালাম, এই যে এগুলো ডিজাইন মানে জাস্ট সিম্পল শেপ ক্রিয়েশন শিখালাম, এই শেপগুলো কি করবেন, এইভাবে বানানোর পর জাস্ট অর্গানাইজ করে, এই যে অর্গানাইজ করবেন, শিফট চেপে ছোট করতে হবে, শিফট চেপে ছোট করতে হবে। শিফট না চেপে ছোট করলে
অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। শিপ যদি না চেপে ছোট করি তাহলে কি হবে, থেমে গেছে, ডিজাইন নষ্ট হয়ে গেছে, ডিজাইন কিন্তু নষ্ট হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে দেখে চলে আসলাম। তার মানে ছোট বড় করতে হলে সবগুলোকে ধরলাম, সবগুলোকে কিভাবে ধরবো, এভাবে ধরবো, ধরার পর শিপ চেপে এটাকে ছোট করে নিয়ে আসবো, ছোট করে নিয়ে এসে আমার আর্টবোর্ডটার ভিতরে এভাবে সাজাবো। এই যে আর্টবোর্ডের ভিতরে এইভাবে অর্গানাইজ করে সাজাবো, এটা একটা শেপ, এটা একটা শেপ, এরকম ছোট ছোট করে আপনারা মনে করেন সুন্দর করে সাজালেন। সুন্দর করে সাজানোর পর এটার ছবি আমাকে গ্রুপে দিয়ে দেবেন যে আপনারা এই শেপগুলো ক্রিয়েট করতে পারছেন। এখন এটা সেভ করবেন কিভাবে, তাই না? এই যে ডকুমেন্টটা আমি ক্রিয়েট করছি, এখন যদি ইলাস্ট্রেটর কেটে দেই তাহলে কিন্তু এই ফাইলটা কোথাও আর খুঁজে পাবো না। তো আপনাকে কি করতে হবে, এই যে এতক্ষণ আমি কাজ করলাম এটা সেভ করতে হবে। সেভ কিভাবে করব, ফাইলে যাব, সেভ, এইখানে বলতেছে যে আসলে কোথায় সেভ করতে। তো আপনি ডেস্কটপে, আমি আপাতত ডেস্কটপে করে রাখতেছি, আপনার ফাইলগুলো অর্গানাইজ করা লাগবে। নেক্সট ডেতে আমি ফাইল কিভাবে অর্গানাইজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো জাস্ট আপাতত সেভ দিলাম, সেভ দিয়ে রাখলাম। এই তো এই অপশনটা আসবে, এখানে কিছু করার দরকার নেই, জাস্ট ওকে দিবেন, ডান। আর একটা হচ্ছে সোর্স ফাইলটা সেভ হলো, মানে কি ইলাস্ট্রেটর ফাইলটা সেভ হয়েছে, ইলাস্ট্রেটর ফাইল। আবার চাইলে ওপেন করে ডাবল ক্লিক করে ওপেন করে ইলাস্ট্রেটর ওপেন হবে, ইলাস্ট্রেটর থেকে আবার আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। কিন্তু এটাকে একটা ইমেজ ফাইলে আপনার সেভ দিতে হবে। এই যে ডিজাইনগুলো করছেন, এই যে আইকনগুলো বানাইছেন, এগুলো ইমেজ ফাইলে সেভ দিতে হবে। ইমেজ ফাইলে কিভাবে সেভ দিবেন, ফাইল, এখানে দেখেন একটা অপশন আছে এক্সপোর্ট, এখানে দেখেন সেভ ফর ওয়েব লেগেসি, কন্ট্রোল অল্টার শিফট এস, মানে শিফট অল্টার শিফট কন্ট্রোল এস, অল্টার শিফট কন্ট্রোল এস যদি একসাথে ক্লিক করি তাহলে এই অপশনটা চলে আসবে, এই যে এই অপশনটা সেভ ফর ওয়েব। তো আমরা কি করব, পিএনজি দেব না, পিএনজি মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই। আমরা এখান থেকে আপাতত জেপিজি করে দেব, জেপিজি করে দিয়ে এইখানে 2000 বা 1000 করে দেব, ঠিক আছে? 1000 মানে কি, কেন 1000 করব, 1000 পিক্সেল পিএক্স বুঝাচ্ছে, কেন 1000 করব, যদি বেশি থাকে তারপরে 1000 বা 2000 করব। 1000 থেকে 2000 এর ভিতরে রাখবো এটা, এর বাইরে যাওয়ার দরকার নেই। কেন, একটু আমাকে যদি কেউ বলেন, কেউ কি জানেন, কেউ কি আমাকে একটু এক্সপ্লেন করতে পারবেন কেন আমি বলতেছি 1 থেকে 2000 এর ভিতরে দিতে হবে? জানি না। আমাদের ইমেজটার কোয়ালিটি ভালো থাকার জন্য। না না, আমাদের হচ্ছে যে স্ক্রিনের রেজলিউশন, এটাই হচ্ছে লিমিটেশন আছে। আমরা যদি ওই লিমিটেশনের ঊর্ধ্বে যদি ইয়া ফাইল সাইজটা সেট করি তাহলে কোনো লাভ নেই, বরং আরো আমি এক্সপ্লেন করতেছি। সাপোজ এইচডি রেজোলিউশন কত, হোয়াট ইজ এইচডি রেজোলিউশন, মানে এইচডি একটা ইমেজ যদি আপনি চান 19:1080, হ্যাঁ 1920x1080, এটা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা এইচডি রেজোলিউশন। তো 1920 আর 2000 এর ভিতরে কি তেমন কোনো পার্থক্য আছে? তার মানে আমাদের স্ক্রিনে কিন্তু ফুল রেজোলিউশনে দেখাবে। তার মানে স্ক্রিন রেজোলিউশন যেহেতু 1920, তার মানে আমি যদি এখানে 2000 এ সেভ করি আমার পিসিতে কিন্তু এই ডিজাইনটা সুন্দরভাবে হাই রেজোলিউশনেই দেখাবে। কিন্তু হ্যাঁ আপনি আপনাকে বলতে পারেন যে কেন আমি 4000 দিলাম, যদি আমি এখানে 4000 বা 8000 দেই, হ্যাঁ রেজোলিউশন ভালো হবে কিন্তু পিসি হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফাইলটা ওপেন এত বড় করার দরকার নাই। আমরা চেষ্টা করব 1 থেকে 2000 এর ভিতরে ফাইল ইমেজগুলো সেভ করে রাখতে। 1 থেকে 2000 এর বেশি করার দরকার নাই, বিকজ এখন আসলে সবাই একদম আলট্রা এইচডি রেজোলিউশন ইউজ করে না, মোটামুটি এইচডি রেজোলিউশন ইউজ করে। তো চেষ্টা করব 1 থেকে 2000 এর ভিতরে রেজোলিউশন দিয়ে এখানে একটা ক্লিক করব, দুবার ক্লিক করব, রেজোলিউশনটা বেড়ে যাবে। এখন সেভ দেব, সেভ দিলাম, সেভ ডকুমেন্ট, ডেস্কটপে সেভ করতেছি ফ্লায়ার নামে, যে ফ্লায়ার জেপিজি তে সেভ হচ্ছে কারণ এখান থেকে চুজ করছি জেপিজি, তো এখানে জেপিজি চলে আসছে। আমি যদি সেভ দেই, ডান, আমার এআই ফাইল একটা সেভ হয়ে গেছে, আমার কি ইমেজ ফাইল একটা সেভ হয়ে গেছে। আমাকে গ্রুপে এরকম ইমেজ ফাইল মনে করেন আপনি প্রেজেন্ট করে দেখাবেন যে হ্যাঁ আমি বাসায় এই যে প্র্যাকটিস করতেছি। আপনি যদি আরো ডিফারেন্ট শেপ বানাতে পারেন সমস্যা নেই, আমি হোমওয়ার্ক দিয়ে দেবো। যেহেতু আজকে জাস্ট বেসিক ডিফল্ট শেপগুলো বানানো দেখাইছি, তো এক্সট্রা ভাবে কিছুই করাবো না, কারণ নেক্সট ডেতে আমাদের আবার ক্লাস আছে, নেক্সট ডেতে আমরা অন্যান্য জিনিসগুলো দেখব। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই আমি ক্লোজ করে দিচ্ছি। নেক্সট ক্লাস কালকে আবার 9টা থেকে শুরু হবে, তো সবাই 9টা থেকে অ্যাটেন্ড করবেন। এখন আমি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ। সেভ বলতেছে, সেভ করতে, যদি সেভ করতে বলে তাহলে সেভ দিয়ে দিবেন। এইটা আবার এলোমেলো হয়ে আছে, এই যে ওটা তো একটা ডকুমেন্ট ছিল, এটা আবার বিজনেস কার্ডের ডকুমেন্ট, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ শিওর, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে এখন করতে পারেন।
ভাই হোমওয়ার্কের জেপিজি ফাইলটা কোন গ্রুপে দিব, ফেসবুকের গ্রুপে? ফেসবুকের গ্রুপে আপনি এই যে এখানে আমাদের ক্লাসরুম যেটা আছে, আমি অ্যাসাইনমেন্ট দেব। ওকে, ক্লাসরুম আমাদের আছে না, গুগল ক্লাসরুম। কোথায় গেল গুগল ক্লাসরুম? তো এই গুগল ক্লাসরুমে আমি হয়তো আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, এখানেও দেবো, আপনারা গ্রুপেও আপলোড করে দেন। এখানে আপলোড করলেন যদি অ্যাসাইনমেন্ট আমি করি, সাপোজ আমি যদি আপনাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিই, আমি এখানে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব। ওকে, অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করলে এখানে আমি আপনাদেরকে মার্ক দিতে পারবো যে কোন অ্যাসাইনমেন্টের জন্য কি। আমি টাইটেল দিয়ে দিলাম শেপ ক্রিয়েশন। ওকে, শেপ ক্রিয়েশন করে আমি এখানে একটা ইমেজ আপলোড করে দিলাম, বললাম যে এই শেপগুলো ক্রিয়েট করে এআই ফাইল সহকারে আমাকে জেপিজি ফাইল এখানে আপলোড করে দিতে হবে। তার মানে কি, আপনাকে হোমওয়ার্কটা করে আপনাদের ওইখানে অ্যাসাইনমেন্ট মানে কি ক্লাসরুমে এসে আপনাকে এই অ্যাসাইনমেন্টটা আপলোড করতে হবে, তাহলে আমি আপনাকে মার্ক করতে পারবো। হ্যাঁ, এখানে আপলোড করলেন, পাশাপাশি আপনি যদি চান আমাদের গ্রুপটা তো অ্যাক্টিভ থাকা লাগবে, তো গ্রুপেও মনে করেন আপনি ডিজাইনটা সুন্দরভাবে প্রেজেন্ট করে গ্রুপেও আপলোড করে দিতে পারেন, সমস্যা নেই, গ্রুপেও করতে পারেন। ভাই আপনি এখানে অ্যাসাইনমেন্ট একটা গ্রুপ হয় আমাদের জন্য, আমরা আপলোড করে দিলাম। হ্যাঁ, কোথায়? আপনি ভাই গুগলে আপনার অ্যাসাইনমেন্ট এটা দিয়েন, ওইখানে আপ করে দিবেন। এখানে আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব, বলবো যে অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যাসাইনমেন্ট যদি আমি এখানে অ্যাসাইনমেন্টে ক্লিক করি, যেহেতু কেউ করে নাই, এখানে হলো শেপ ক্রিয়েশন। আর ভাই এই রেকর্ডিং ভিডিওটা একটু দিয়েন, কারণ আমরা ফার্স্টে কয়েকজনের ভিডিও চলে গেছিল, যেমন আমারও চলে গেছিল ভাই, ফার্স্ট একটু দেখতে পারি নাই। ওকে, নো ভালোই। প্রবলেম, আমাদের ফুল স্ক্রিন ভিডিও রেডি আছে। সো আপনারা জাস্ট মেইন হোমওয়ার্ক হচ্ছে আপনাদের সফটওয়্যার ইনস্টলেশন এবং এই যে ডকুমেন্ট ক্রিয়েশন, শেপ ক্রিয়েশন। আজকে কিন্তু আসলে তেমন কিছু করাই নাই, আজকে তেমন কঠিন কিছুই করাই নাই। সো আস্তে আস্তে আমি আগাচ্ছি, বিকজ এখানে অনেকেই আছে একদম নতুন, তারা আসলে ফটোশপ আর ইলাস্ট্রেটর বলে যে একটা সফটওয়্যার আছে এরকম হয়তো বা জানে না। এরকম কি কেউ আসলে আছে যে ইলাস্ট্রেটর বলে একটা সফটওয়্যার আছে জানতাম না, এরকম আছে কেউ? স্যার কখনো ইউজ করি নাই, একদম নতুন গ্রাফিক্স আমি জানি কিন্তু ইউজ হয়নি। ওকে, সো এই যে নতুন নতুন অনেকেই কিন্তু আছে। তো সেই কারণে আমি একটু আস্তে আস্তে আগাচ্ছি, বিকজ আমি চাচ্ছি ভিতটা মজবুত করতে। যদি আপনার ভিতটা মজবুত থাকে তাহলে আপনি যে কোনো ধরনের ডিজাইন ইজিলি করতে পারবেন। আর যদি ভিত মানে শুরুতেই যদি আপনার গলদ হয়, শুরুতেই যদি এই যে লেয়ারটা যদি না বোঝেন, যে আজকে যে লেয়ারগুলো আমি বুঝালাম, এই লেয়ারটা যদি না বোঝেন, পরবর্তীতে যে কিন্তু যখন মেইন ডিজাইন করবো তখন আমাকে এই জিনিসটা আবার রিপিট করতে হবে। তো আমি চাচ্ছি আস্তে আস্তে আগাতে, যেন আপনাদের ভিতটা মজবুত থাকে। অলরেডি 15 মিনিট 16 মিনিট বেশি হয়ে গেছে। সো আজকের মতো আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুমে দেওয়া হবে, পাশাপাশি যদি চান হোমওয়ার্ক ক্লাসরুমে তো আপলোড করবেন, পাশাপাশি গ্রুপেও আপনি ইমেজটা আপলোড করে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ, আজকের মতো আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আর যদি আমি সাপোজ কোনো একটা জিনিস গ্রুপে আপলোড করতে ভুলে গেছি, সাপোজ মনে করেন ড্রাইভের লিঙ্কই আমি গ্রুপে দিতে ভুলে গেছি, দেই নাই, তো আপনি কি করবেন, আমাকে একটু পার্সোনালি নক করবেন যে স্যার আপনি বা ভাইয়া আপনি গ্রুপের লিঙ্কটা দেন নাই, গ্রুপের লিঙ্কটা আপলোড করেন। ওকে, জি ভাই, আপনি রিকোয়েস্ট করে নিয়েছিলেন না হয়েছে ভাই, দেখেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ভিডিওটা আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, হ্যাভ এ গুড ডে।